এটার মধ্যে বাকি কোনটা কোনটা ছিল বলো তো? একেরটা বাকি ছিল, একটাই মনে হয় বাকি ছিল। আচ্ছা, আর আটেরটা লেটার যে কনসেপ্টটা, সিঁড়ি ভাঙার যে কনসেপ্টটা ছিল, হ্যাঁ স্যার, ওটা শর্টকাটটা শেখানো হয়নি। শর্টকাটটা বলবো আজকে। বেসিক প্রসেস তো করা যাবে, কিন্তু শর্টকাট যেটা খুব কম সময় হবে সেটা শেখাবো, ঠিক আছে? হুম হুম হুম। আচ্ছা, একেরটা কি চেষ্টা করে দেখবে? এবার ট্রাই করে দেখো কোথায় প্রবলেম হচ্ছে একেরটা। একটা আমার লাস্টে বেরিয়ে যাচ্ছে 127/42। 127/42। আচ্ছা, রোহন রোহন করেছিলে? না না, একেরটা লাস্টেরটা হচ্ছে না। একেরটা লাস্টেরটা হয়নি, ঠিক আছে। না। দেখো একেরটা করে দিই। আচ্ছা, একেরটা 1 মিনিট, আমি কোশ্চেন লিখে নিই, 1 মিনিট। প্রথমের প্রশ্ন যেটা একেরটা প্রশ্নটা আছে, ওটা খাতায় একবার লিখে নাও, ওটা একবার, ঠিক আছে? খাতায় লেখা লেখা আছে তো আলাদা করে ওটা? হ্যাঁ স্যার, লিখে হ্যাঁ, আছে। লেখা আছে। আচ্ছা, লেখা আছে, আমি দেখো আমি করছি। আমি এটা কেটে দিয়ে আমি অন্য বোর্ডে বোর্ডে লিখে দিচ্ছি। প্রশ্নটা ছিল সেকেন্ড ব্র্যাকেট 1/4 অফ ফার্স্ট ব্র্যাকেট 2/1/3। হ্যাঁ, ভাজিত 1/2। না, 2/5, হ্যাঁ, মাইনাস 1/5/12। আচ্ছা দেখো, আগে এই জায়গাটা সলভ করে নি না, বাকিগুলো তো প্লাস পার্টে আছে, প্লাস পার্টগুলো পরে দেখছি। এইখান থেকে এটু যে সলভ করি তো কি বেরোবে? প্রথমে হচ্ছে বিওডিএমএস যেটা রুলটা আছে, বদমাস যে রুলটা হয় বিওডিএমএস, তো ওখান থেকে তো অফের কাজটা ফার্স্টে হয়, তাই তো? তো ওখান থেকে যদি দেখি তো ফার্স্ট অফের কাজটা করি। অফের কাজ দেখতে গেলে তাহলে এটা হবে 1/4, অফটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? এটা হয় 3 দুগুণে 6 আর 7/3 ভাজিত 5 একে 5, 5 এ 2 7/5 হয়, মাইনাস 1/5/12, 12 একে 12, 5 17/12, এটি হয় তো? তো 1/4 ইন্টু, এটা উল্টে যাবে তাহলে 7/3, ভাগটা উল্টে গিয়ে হবে 5/7 মাইনাস 17/12। এই 7 কেটে গেল, ঠিক আছে? তাহলে এখানে আমি দেখো একবার করে দিচ্ছি, হ্যাঁ। এই 4 এই 3 1/12 হয়ে যায়, তাহলে আমি লিখে দিলাম 1/12, উপরে হবে 5। একের 12 মাইনাস 17/12, ঠিক আছে? তো এখান থেকে বিয়োগ করলে উপর কত আসবে? এটা 5 বাদ দিলে 12 আসবে। এটা কি মাইনাস 1 আসছে এখান থেকে, তাই তো? আর বাকি পার্ট যেটা আছে +1/9 আছে, 2/1/3 মানে হচ্ছে 3 দুগুণে 6 আর 7/3 প্লাস 1/6। তো এখানে 1/9 যেটা আছে, 1/9 ভাজিত থাকলে এটা উল্টে যায়, 3/7 হয়, প্লাস 2/7 প্লাস 1/6। তো এটা কেটে দিলে হয় কত? 7 3 21 হয় এখানটায়, প্লাস 2/7 প্লাস 1/6। এটা লসাগু গুলো কত হবে এখানটাতে? 21 ইন্টু 6 হবে নাকি? ছাড়ো তো। হ্যাঁ কৌশিক বলো, কৌশিক হাত
কিছু বলছিলে? এখান থেকে 21 ইন্টু আমি যদি 6 লসাগু করে নিই, 21 ইন্টু 6 লসাগু হবে, তাহলে 21 হলে এখানটা 6 হয়ে যাবে, 7 3 3 6 18 দুগুণে 36 আর 6 মানে হচ্ছে 21। 42 আর 21 কত হয়? 63/21 ইন্টু 6, 7 9 63 আর 7 3 21, 3 3 9, 3 2 6, মানে 1 2 আসছে না এখান থেকে? এই প্রশ্নটা কি ভুল আছে নাকি কোনোভাবে? তো স্যার কোশ্চেনটা ভুল ছিল। ঢুকেছে মনে হচ্ছে তো স্যার। হ্যাঁ বলো। স্যার মেসেজ বক্সটা অন করুন, মেসেজ বক্সটা অন কি করে বুঝতে রাখুন পারছি? স্যার, মেসেজ বক্সটা। হ্যাঁ মেসেজ অন আছে তো, মেসেজটা তো অন আছে, দেখা যাচ্ছে না, টাইপ করা যাচ্ছে না? মেসেজটা অন নয়, ডিসেবল করা আছে। আচ্ছা আমি দেখছি। এখান থেকে তো কোনো অফ নাই, এখান থেকে তো কোনো অফ দেখাচ্ছে না, এটা তো -1 যদি এক থেকে আসছিল আর এখানে 1 এর 2 আসছে, তাহলে এটা -1 এর 2 অ্যান্সার হচ্ছে, কিন্তু ও সরি সরি, এখানে একটা ভুল হয়েছিল, স্যার 1.1 ছিল, 1.1 ছিল না এটা, তারপর সরি ওটা সরি, 2.1 5 অফের পরে হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে ওটা 2.1 3, 2 নয়। 2.1 3 আছে, ঠিকই আছে। হ্যাঁ 25/12 তাহলে আমি 17, এটা 8/12 হবে, এটা এখানটা 8/12 হবে, তার মানে এখান থেকে হবে তোমার 4 2 4 3 12, 2/3 প্লাস 1 এর 2, মানে 6 লসাগু হবে, 3 2 4 প্লাস 1, 2 3 3 হবে, মানে 7/6 অ্যান্সার হবে, তাই তো? এইটি হবে তোমার অ্যান্সার, 7/6, অপশন সি, অপশন সি হবে 7/6। বোঝা গেল? এটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার ঠিক। লেখা হয়েছে, লেখা হয়েছে সম্পূর্ণ হবে। না স্যার হয়নি এখনো, করছি। আচ্ছা লেখো লেখো। 7/6 অ্যান্সার হবে, 7/6। একটু পাট পাট করে করবে, যখন সিম্পলিফিকেশন বড় থাকবে না, খুব যখন দেখবে অনেক লেন্থি থাকবে, পাট পাট করে করবে, দেবে হয়ে যাবে। আর যদি একটানা করতে যাও তখনই প্রবলেম হয়। এটা হয়ে গেলে যে একটা কনসেপ্ট আছে ওটা করে দেবো, দিয়ে নাম্বার সিস্টেম নতুন চ্যাপ্টার শুরু করবো, নাম্বার সিস্টেম থেকে আজকে। বলুন একটু।
হুম, বলো। যোগফলটা 2/3 হলো, তারপরের লাইনটা একটু বলুন না। দেখো যোগফল 2/3 হলো, আর এখান থেকে এসেছিল আমার হাফ এসেছিল, তার 2/3 আর হাফ যোগ করবো, সাথে 6 অ্যান্সার হবে। হ্যাঁ ঠিক আছে। উপরে এই পার্টটা থেকে করলাম যেটা বেরোলো, আর একটা পার্ট হচ্ছে আমার এই পার্টটা। ঠিক আছে, এই দুটো পার্ট আমি আলাদা আলাদা ভেঙে করলাম। কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট। আচ্ছা কমপ্লিট, সবাইকে লেখা হয়েছে, আকাশ লেখা হয়েছে। ওটা আমার আগের দিন উত্তর বেরিয়ে গেছিল 7/6। আগের দিন আচ্ছা বলেছিলাম তোমার আমি হয়ে বলেছিলাম গেছিল। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্তদা হ্যাঁ বলো। বলছি অনেকক্ষণ শুরু করেছো? না না, এই তো শুরু করলাম, এই তো এই কোশ্চেনটা আগের দিনে এটা এটা বাকি ছিল করা, এটা হয়নি তখন, এটা সলভ করলাম। আচ্ছা এটা এটা আচ্ছা হয়েছে তো কমপ্লিট, তাহলে নেক্সট করছি। আচ্ছা, তুমি এটা করে দাও, তারপর পরে দেখছি, আমি তুলে রাখছি, পরে দেখছি। হ্যাঁ এটা পেয়ে যাবে, এটা আমি ওখানে দিয়ে দেবো, এটা পেয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে না? ঠিক আছে, পরটা যে করে নি, তাহলে নতুন চ্যাপ্টার শুরু করতে পারবো আজকে। আচ্ছা আচ্ছা দেখো, যেটা ছিল, যেটাকে বলেছিলাম সেই যে সিডি মতো যে ভাঙা যে অঙ্কগুলো ছিল। না এটা তো নয়, এটা এটা ছিল না, এটা আগের দিন এটা বাকি ছিল। এটা ওখানে প্রশ্নটা ছিল তাই তো, 2x প্লাস, আচ্ছা এটা 11/4। ও আচ্ছা, এটা দেখো একই প্রশ্ন তো, সেম প্রশ্ন তো। এটা দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিভাবে করব। এই ধরনের প্রশ্ন যখন পাবো না, এটাকে বলেছে লেডার কনসেপ্ট। লেডার কনসেপ্ট, যেটাকে বলা হচ্ছে সিঁড়ি ভাঙার অঙ্ক। নাম শুনেছো? করেছো এরকম টাইপ প্রশ্ন আগে? এরকম টাইপের প্রশ্ন আগে করেছো আগে? করে নি। দেখো এরকম প্রশ্ন না অনেকগুলো স্যার, আমি আমার করাবো আজকে। ভয়েসটা যাচ্ছে না, আমার নেটওয়ার্ক প্রবলেম আছে। আচ্ছা তোমার নেটওয়ার্কের প্রবলেম আসছে নাকি? দেখো এই ধরনের প্রশ্ন একটা উপায় কি বলতো, একটা উপায় হচ্ছে আমি এইটুকু যোগ করব, ঠিক আছে, যেটা আসবে সেটা 1/something করে 1 এর সঙ্গে যোগ করব, তার সঙ্গে যেটা আসবে তারপর এটা আসবে, এটা এরকম করে পরপর স্টেপ বাই স্টেপ করা যেতে পারে। এটা হচ্ছে তোমার বেসিক প্রসেস, কিন্তু বেসিক প্রসেস করলে তো অনেক টাইম চলে যাবে। বেসিক প্রসেস যদি করো তো অনেক টাইম চলে যাবে, তো বেসিক প্রসেস করা চলবে না। যেটা করব সেটা দেখো, এই ধরনের প্রশ্নে যেটা থাকবে, তোমার এখান থেকে পরপর লিখে নেবো এক, এই যে একটা আছে লাস্টে যেটা থাকছে, ঠিক আছে, তো এই এক লিখে নেবো, তারপর দুই, তারপর কটা এক আছে, একটা এক আছে, দুটো এক আছে, তিনটা এক আছে, চারটে এক আছে, আমি এখানে চারটে ডট লিখবো, ঠিক আছে। তাহলে
চারটে পেয়ে গেলাম। এরপর কি করব, এই দুটো যোগ করবো, সব যেহেতু এক এক আছে প্লাস এই দুটো যোগ করে এখানে লিখবো, এই দুটো যোগ করে আমি এখানে লিখবো, ঠিক আছে, এই দুটো যোগ করে আমি এখানে লিখবো, এই দুটো যোগ করে আমি এখানে লিখবো। কি বললাম, বোঝা গেল? এখান থেকে যে মানটা আসবে, যেটা হবে তোমার এক্স সমান কত হবে এখান থেকে, তাহলে এখান থেকে এক্স সমান হবে 13/8। এই যে এইটা, এইখান থেকে যেটা করব, লাস্টের টার্মটা হবে বাই তার আগের টার্মটা, এটা হবে লাস্টের টার্মটা বা আগের টার্মটা, ঠিক আছে। তাহলে এখানে যদি পেয়ে যায় তাহলে এখানে মানটা আরেকবার বসিয়ে দিই। হ্যাঁ, ওখানে রাখা আছে, চলে যাবে। বারান্দাতে 2 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে বলবো এটা 13/8। আমি বলছি আবার রিপিট করবো, অনেকগুলো অঙ্ক করবো এরকম ভাবে। তো এটা বলবো 2 4 8, ঠিক আছে। তা 13/4 একটা হবে, 8 11/4 হবে। তার লসাগু হলে কত হয়, এটা 4 লসাগু হয়ে গেল, 13 11 যোগ করলে কত হয়, 24, তাই তো। অ্যান্সার হবে আমার 6। বোঝা গেল? এটা বোঝা গেছে? আমি বলছি দেখো, আরো অঙ্ক এরকম বলবো, অনেক অঙ্ক। বুঝা হয়েছে। কি করবো, আরেকবার শোনো, আরেকবার শোনো, আরেকবার রিপিট করি, ভালো করে শুনবে, ঠিক আছে। দেখো, ফার্স্ট কাজ হচ্ছে আমার এইখানে টার্ম গুলো দেখে নেবো কত আছে। এখানে টার্ম গুলো কত আছে, 1 আছে, 2 আছে, এরকম লিখে নেবো 1 আর 2। কটা 4 আছে, কটা 1 আছে, একটা আছে, দুটো আছে, তিনটে, চারটে, চারটে 1 আছে। তাহলে আমি 4টে ডট এখানে লিখে দেবো, ঠিক আছে, 4টে ডট দিলাম। এই দুটো যোগ করলে কত হয়, 2 এর কে 3 হয়। এই দুটো যোগ করলে কত হয়, 3। এই আমি কিন্তু দুটো দুটো যোগ করবো, 2 + 1 3, 3 + 2 5, 5 + 3 হবে 8, 8 + 5 হবে 13, ঠিক আছে, এতটা হলো। এই যে লাস্টের দুটো টার্ম আসবে, সে আমাকে দিবে এক্স এর ভ্যালু, কি করে দিবে না, শেষ টার্মটা লিখবো বাই তার আগের টার্মটা লিখবো, হয়ে গেল আমার এক্স এর টার্ম। এক্স পর্যন্ত বোঝা গেছে, তাহলে বাকিটা নিশ্চয়ই এইটা ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা নেই। এক্স এর মানটা যদি বোঝা গেছে তাহলে বাকিটা করতে অসুবিধা হবে না নিশ্চয়ই। এটা বোঝা গেছে, এবার বলো তাহলে, তাহলে এরকম ধরনের আরো অন্য অন্য কোশ্চেন দেবো। হ্যাঁ স্যার বুঝে গেছে। হ্যাঁ স্যার বুঝা ক্লিয়ার হয়েছে, খাতা লিখে বোঝা হ্যাঁ গেছে স্যার তো? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কোশ্চেন দিচ্ছি, দেখো এগুলো সব পেয়ে যাবে, ওখানে থাকবে সব। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, আমি নেক্সট কোশ্চেনটা দিচ্ছি।
এই প্রশ্নটা করো। দেখা যাচ্ছে তো, এটা কোশ্চেন দেখা যাচ্ছে তো ঠিকভাবে? যে কনসেপ্টটা শেখালাম সেই কনসেপ্ট অ্যাপ্লাই করো, দেখো মাত্র হয়তো হার্ডলি 30 সেকেন্ড লাগবে না কোশ্চেন করতে, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। স্যার করো, অপশন কার সি অ্যান্সার এসছে বলো। বাহ, সি সি। কার এসছে? কারটা রোহন নাকি? অপশন সি। বাহ, ভাই এক মিনিট। সমীরণ হয়েছে? হ্যাঁ বলো। হ্যাঁ হয়েছে হয়েছে। হয়েছে, করে দেবো। হ্যাঁ দেখো কত জলদি হবে, শুধু শুধু লক্ষ্য করো কত জলদি হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমার এই টার্মটা লেখা, 2 আর 3, কটা কটা এক আছে, 1 2 3 4 5, 5টা ডট দিয়ে দেবো, 5টা ডট, 1 2 3 4 5, 5 ডট দিলাম। 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13, 13 8 21, 21 21 21 13 হচ্ছে কত, 34, 34 আর এটা হচ্ছে কত, 4 আর 5 আর এটা হচ্ছে কত আসছে, এটা ভুল আসছে নাকি? 3 আর 2 আরে 5, 34 পর্যন্ত। 8, আচ্ছা কটা এক আছে এখানে, আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা বাদ দিলে হ্যাঁ 4টা আছে নাকি, 5 আর 3 8, 8 আর 5 13, 13 8 21, 21 আর 34, হ্যাঁ তা 34/21, তাই তো? ঠিক, হ্যাঁ 34/21 এটা আসছে তো। হ্যাঁ। ঠিক আছে, আরো দু একটা প্রশ্ন দিই নাকি, তাহলে এই টাইপটা একদম মাথায় সেট হয়ে যাবে তাহলে। তাহলে মাথায় এই প্রশ্নটা সেট হয়ে যাবে, এই ধরনের প্রশ্নগুলো সব। আরেকটা করো, আচ্ছা প্লাস দিয়ে করলে তো, এবার মাইনাস দিয়ে করো। প্লাস দিয়ে হলো, মাইনাস দিয়ে করো, মাইনাস দিয়ে করো, এটা করো। দেখো এটা বলে দিই, এখানে শুধু মাইনাস, যেমন প্লাস আকার করছিলাম এখানে মাইনাস আকার করবো। এখানে 1 4, 1 আর 4 লিখে নিলাম, 1 আর 4, 1 আর 4 লিখে নিলাম। তারপর কটা কটা এক আছে, 1 2 3 4, 4টে আছে, 2 3 4, ঠিক আছে। তাহলে কি কি হবে দেখো, ওখানে কি করছি, যোগ করছিলাম, এখানে বিয়োগ করবো, 4 - 1 3, 3 - 4 কত হবে, -1, -1 -3 কত হয়, -4, -4 আর -1 কত হয়, -3, তাই তো? তাহলে অ্যান্সার কত হবে, এই লাস্টের দুটো আমার অ্যান্সার হয়, 3/4, মাইনাস মাইনাস যেগুলো থাকবে সেগুলো আমার কেটে যাবে। বোঝা গেল? বন্ধুদা এটা আমি মাইনাসের জিনিসটা ওই 1 4 ওইটি বুঝতে পারি, যদি 1 থেকে 4 বাদ দিলে 3। 4 থেকে 1 বাদ দিলাম, 4 থেকে 1 বাদ দিলাম, 3 রইলো। তাহলে -3। ও এক, না না না, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, এটা কিছু একটু মাইনাসে ভুল হয়ে গেছে, দাঁড়াও, এখানটা আমি মাইনাস চিহ্ন দিতে গিয়ে এই মাইনাসটা হয়ে গেছে, 1 মিনিট 1 মিনিট, ওই মাইনাসটা করতে গিয়ে এটার সঙ্গে টাইম মিক্স হয়ে গেছে। 4 মাইনাস, হ্যাঁ 4 - 1 করলাম, তাহলে আমার 3 এলো, হুম 3 - 4 হুম। কত হবে, কত হবে, তাহলে 3 তিন মাইনাস 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 মানে মাইনাস 7। তাহলে -1 হোক, -4 আর 3টে প্লাস। 1 মিনিট এটা স্যার আমি ঠিকই করেছিলাম প্রথমে। ঠিকই ছিল না, এটা হ্যাঁ, কনফিউজ লাগলো কোশ্চেনটা। 4 - 1 মানে হচ্ছে 3, 3 - 4 মানে হচ্ছে -1, -1 আর হচ্ছে -3 বিয়োগ করছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে -4, -4 এটা হচ্ছে -3, ঠিক আছে ঠিক আছে। না না, কনফিউজ লেগে গেল ব্যাপারটা আবার।
ভালো এই মাইনাস আমি কাউন্ট করে দিলাম নাকি এখানে একটা মাইনাস আছে। ঠিক আছে ঠিক আছে, বলছি হয়েছে, ওই বুঝতে পেরেছি মাইনাস প্রত্যেকে ওয়ান আর ব্যাপারটা। -4, সন্তদা এক মিনিট শোনো, বলছি ওই -1 -4 তাহলে এখানে -5 হবে আমি। এই তো এখানে তো ভুলটি দেখো, -4 মাইনাস অফ -1 কত হয়, -4 +1 -3 হয় না? আচ্ছা 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 আচ্ছা, ক্লিয়ার তাহলে হয়েছে এই জায়গাটা ব্যাপারটা? বিরাট অসুবিধা। হ্যাঁ। এরকম ভেবে চিন্তে করবে, কোনো ভুল হবে না। বোঝা গেছে? বোঝা গেছে এটা? হ্যাঁ। আচ্ছা আরেকটি তাহলে আমি দিচ্ছি সেম টাইপের, মাইনাস দিয়ে এটা করো। এটা করো দিয়ে নতুন চ্যাপ্টার ঢুকবো। তাহলে আমাদের সব নাম্বার সিস্টেম সব কমপ্লিট হয়ে যাবে, সিম্পলিফিকেশন সব কমপ্লিট হয়ে যাবে। এবার তুমি যত খুশি প্র্যাকটিস করো, দেখবে আর কোনো কোশ্চেন আশা করি আটকাবে না। মা -1 by ভুলে 3 গেছি, বাবাকে দানা করে দাও। অপশন সি। মাইনাস, কত আসছে প্রত্যেকের সেম আসছে? আমার 1/-3 আসছে, -3। 1/-3 মাইনাস প্রবলেম হচ্ছে নাকি? হুম, 1 বাই, দেখছি তাহলে কি করা যায়। দেখো মানে কোন 2/3 আছে, অপশনটা চুজ করব? বলছি 2/3 আছে, তাহলে এটা আমি 2 লিখবো, এখানে এখানে আমি 3 লিখবো, ঠিক তো? তারপর কটা এক আছে আমার, 1 2 3 4, চারটা এক আছে। 3 - 2 করলে কত হয়? 3 - 2 মানে 1 হয়। 1 - 3 মানে -2 হয়। -2 - 1 মানে -3 হয়। -3 মাইনাস অফ -2 মানে কত হয়? -3 মাইনাস অফ -2 মানে হচ্ছে +2 সমান হচ্ছে -1 হয়। তার মানে লাস্টটা হবে -1। তাহলে অ্যান্সার কত হবে আমার এটা থেকে? 1/3। বুঝা গেল? দেখো এবার তাহলে নিউ টপিক শুরু করছি, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়ে গেছে তো? হ্যাঁ। নাম্বার সিস্টেম করেছো আগে? নাম্বার সিস্টেম আগে করেছো? করেছি। মোটামুটি ধারণা আছে নিশ্চয়ই। যেগুলো বলবো তার মধ্যে হালকা কিছু ধারণা থাকবে, আমি যেগুলো করবো সব ডিটেলসে করে দেবো। দেখো প্রথম আসছে রেকারিং নাম্বার, না প্রথম আসছে নাম্বারের এই যে ছকটা, এই ছকটাকে ভালো বুঝো, যে কোনটা নাম্বার কটা ভাগ, নাম্বার সিরিজ কি কি হয়। যদিও এগুলো পরীক্ষা পড়ে না, তবু জেনে রাখা দরকার আছে। দেখো রিয়েল নাম্বার, প্রথম আসছে রিয়েল নাম্বার।
বলছে নাম্বারস হুইচ ক্যান বি রিপ্রেজেন্ট ইন এ নাম্বার অফ লাইন, যখন যেগুলো যেগুলো হচ্ছে রিয়েল নাম্বার সেগুলো লেখা যায়। রিয়েল নাম্বার যেগুলো হয় সেগুলো দু প্রকার হয়, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর হচ্ছে ইরেশনাল। রেশনাল বাংলা কি বলবো, যেটাকে আমরা মূলদ সংখ্যা বলি, মূলদ। আর ইরেশনাল মানে যেটা বলি অমূলদ। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো বলবো, বলছে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলি, যেখানে আমার কিউ এর মানটা নট ইকুয়াল টু 0 হবে। অমূলদ সংখ্যা কোনটা বলবো, পি বাই কিউ, যেখানে আমার কিউ এর মানটা, যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এই যে পরিষ্কার লেখা আছে নাম্বারস নট ইন ফর্ম পি বাই কিউ, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে নাম্বারস পি বাই কিউ যেটা ফর্ম করা যায় সেটাকে বলবো কি, রেশনাল। আর যেটা প্রকাশ করে না সেটা বলবো ইরেশনাল। এবার আসছে রেশনাল নাম্বার দু প্রকার, একটা হচ্ছে, তাহলে কোনগুলো কোন মূল্য সংখ্যা বলবো, ধরো 3/4 বলি, 5/6 বলি, 3 বলি, 4 বলি, এগুলোকে ওয়ান আকারে লিখতে পারি, এগুলো সব হচ্ছে আমার মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। এবার হচ্ছে নন ইন্টিজার আর ইন্টিজার, বলছে নাম্বারস উইথ ডেসিমেল পার্ট আর নাম্বার উইদাউট ডেসিমেল পার্ট। মানে কি, মানে হচ্ছে ব্যাপারটা কি, ইন্টিজার মানে কোনটা, যেমন ধরো 2, 3, 4, -1, -2, এগুলো সব হচ্ছে কি, সব আমার এগুলো সব হচ্ছে ইন্টিজার। বলছে নন ইন্টিজার কোনগুলো, যেগুলো হচ্ছে ওর সঙ্গে ডেসিমেল পার্ট জুড়ে আছে। ডেসিমেল পার্ট মানে কি, এরকম 2.34, এটা হচ্ছে নন ইন্টিজার নাম্বার। ঠিক আছে, যার কি বলতে পারি, যেমন ধরো 5.66, এই সংখ্যাগুলো নন ইন্টিজার। আর যেগুলো আমাদের এগুলো থাকবে সেগুলো বললে অ্যাকচুয়ালি ইন্টিজারের বাংলা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজারের মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজারের বাংলা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর আসছি যে এখান থেকে ভাগ হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে ডেসিমেল পার্ট, একটা হচ্ছে ফ্র্যাকশন। ডেসিমেল আবার কি বলবো, ডেসিমেল আবার দু ধরনের হয়, একটা হচ্ছে টার্মিনেটিং আর একটা হচ্ছে নন টার্মিনেটিং। টার্মিনেটিং মানে কি, যে সংখ্যাগুলো শেষ হয়ে যায়, এক জায়গাতে স্টপ হয়ে যায়। যেমন কোনো সংখ্যাকে ধরো ভাগ করলে, যেমন কোনো সংখ্যাকে ভাগ করলে, ধরো 10কে আমি 4 দিয়ে ভাগ করছি, কত হবে, 4 2 8, 2 20, 2.5 হবে। তাহলে এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। তাহলে যেটা স্টপ হয়ে যাচ্ছে সেটাকে বলবো টার্মিনেটিং। যেটা শেষ হবে নি, চলতেই থাকবে চলতেই থাকবে, এরকম 0.3333, 0.1111 এরকম চলতেই থাকবে, বা 0.312114 এরকম করে পরপর চলতেই থাকবে পুরোটাই, তাকে বলবো নন টার্মিনেটিং বা নন রিপিটিং নাম্বার বলবো। এরপর আসছে ইন্টিজার। ইন্টিজার দুটো ভাগ, একটা হচ্ছে হোল নাম্বার, একটা হচ্ছে নেগেটিভ নাম্বার। ঠিক আছে, হোল নাম্বার কোনগুলো, নেগেটিভ নাম্বার কোন, নেগেটিভ মানে হচ্ছে যেগুলো -1, -2, -3, এগুলো সব হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। হোল নাম্বার কোনগুলো, হোল নাম্বারে 0 থেকে কাউন্ট করা হয়, 0 1 2 3, এগুলো সব হচ্ছে হোল নাম্বারের মধ্যে কাউন্ট করা হয়। 0 1 2 3 এগুলো সব হচ্ছে হোল নাম্বারের মধ্যে কাউন্ট করা হয়। ঠিক আছে, এগুলো বলবো হোল নাম্বার বলবো। এই হোল নাম্বার মধ্যে আবার দুটো ভাগ, একটা হচ্ছে জিরো, মানে যেটাতে জিরো হয় সেটাকে হোল নাম্বার জিরোই বলবো। আর যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার তো জানাই আছে, যেগুলো জিরো থেকে, যেগুলো হচ্ছে কাউন্টিং নাম্বার, 1 2 3 4 5, এগুলো সব হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। বোঝা গেল এই ছকটা কি কি বলেছে ছকটার মধ্যে। এই টেবিলটা মনে থাকলে কোনটা কি নাম্বার সব মোটামুটি ধারণা থাকবে। বোঝা গেছে, এই ছকটা টেবিলটা বোঝা গেছে পুরোটাই। উদাহরণ না, স্যার। বুঝতে পারিনি আমি। কোনখানটা বলো, কোন পার্টটা বলো। মানে মূলত নাম্বার অমূল নাম্বার জিনিসটা কি, আমি সেটাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, মূলত নাম্বার অমূলত জিনিসগুলো আগে করনি, তাই তো। দেখো না। আমি ভালো মোটামুটি শোনা আছে তার জন্য ব্যাপারটাকে বলে এগিয়ে গেলাম। মূলত মানে হচ্ছে যেটা ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বলছে, রেশনাল নাম্বার কি বলছে, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু কিউ এর মানটা কখনোই 0 হওয়া চলবে না। যেমন একটা মূল সংখ্যা যদি বলি কোনটাতে বলবো, 3/4 বলবো, 5/6 বলবো, 7/2 বলবো, যা খুশি বলতে পারি, কিন্তু কখনোই বলতে পারি না 7/0। মানে 7/, কোনো আচ্ছা। সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হয়, অসংখ্যাত হয়। জিরো। জিরো, হুম। 0/something মানে কিন্তু 0। ঠিক আছে, হুম। কিন্তু 5/0 মানে অসংখ্যাত, এটা তো জানা আছে তো। হুম। হুম। সেই জন্য এই কন্ডিশনটা এসেছে যে কিউ নট ইকুয়াল টু 0 হবে। হুম।
কিউ নট ইকুয়াল টু জিরো এই জন্য হবে যে এখানে যদি জিরো কোনো কারণে হয়ে যায় তাহলে সেটা কিন্তু ইরেশনাল নাম্বার, সেটা ইরেশনাল বলছি, সেটা কিন্তু মূল সংখ্যার মধ্যে কাউন্ট করতে পারবো না, কারণ এই 7কে জিরো দিয়ে ভাগ করলে সেটা কিন্তু অসংখ্যাত হয়। একমাত্র কোনো জিরো বাই সামথিং যদি করি সেটা হবে জিরো। হুম। বোঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার হলো? এটাকে বলবো আমরা মূলত সংখ্যা বলবো। আর অমূলত সংখ্যা কোনটা বলবো? যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলোকে আমরা অমূলত সংখ্যা বলবো। অমূলত সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে নি। কোন সংখ্যাগুলো অমূলত সংখ্যা তাহলে বলতে পারি? অমূলত সংখ্যা বলতে পারি আমরা তোমার হচ্ছে √2। অমূলত সংখ্যা বলতে পারি √2 কে বলতে পারি অমূলত সংখ্যা। √5, √3 কে আমরা এগুলো বলতে পারি অমূলত সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে বলবো কি? অমূলত সংখ্যা। এগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। তাহলে বোঝা গেল যে মূলত সংখ্যা কোনগুলো বলবো আর অমূলত সংখ্যা কোনটা বলবো। ক্লিয়ার হয়েছে আকাশ? হ্যাঁ স্যার। এখান থেকে যেগুলো আমাদের জেনে রাখতে হবে, পরীক্ষা তো আর এরকম ডাইরেক্ট পড়বে নি, যদি কখনো কখনো ঘুরে ফিরে পড়ে তো মূলত অমূলত জায়গাটা ক্লিয়ার হয়, একটু দিয়ে দেয় কখনো কখনো। তাছাড়া বাকিগুলো শুধু জেনে রাখতে হয় যে ইন্টিজার কোনটা, নন নেগেটিভ নাম্বার কোনগুলো, টার্মিনেটিং মানে যে টার্মিনেটিং নাম্বার মানে কি, এই যেখানে ছিল টার্মিনেটিং নাম্বার মানে যে টার্ম যে নাম্বার গুলো আমাদের কি হয় এক জায়গাতে ভাগ করার পর স্টপ হয়ে যায়। কোন সংখ্যাকে ভাগ করলে বেরোলো কত 2.45 বেরোলো, ওখানে স্টপ হয়ে গেল। কিছু সংখ্যাকে এমন সংখ্যাতে ভাগ করলে যেখানে 2.45632 এবং চলতে রইলো, তো সেগুলোকে কি বলবো? নন টার্মিনেটিং নাম্বার বলবো। বোঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আরেকটা কথা বলি, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ব্যাপারটা যেটা খাতায় লিখে রাখবে, যেটা পরীক্ষাতে পড়লেও পড়ে কখনো কখনো, সেটা হচ্ছে এই যে পাই। পাই জানা আছে সবাইকে? পাই পায়ের ভ্যালু কত? 22/7। কিন্তু 22/7। পায়ের ভ্যালু 22/7 হওয়া সত্ত্বেও এই যে পাই আছে না, পাইকে কিন্তু আমরা মূলত সংখ্যা বলতে পারি না, এটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, পাই হচ্ছে পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ধরলেও কিন্তু পাইকে আমরা কি বলতে পারি না, মূলত সংখ্যা বলতে পারি। অ্যাকচুয়াল পায়ের ভ্যালু হয় কত বলতো? 3.14 সামথিং এরকম করে অ্যান্সার হয় দেখবে। 3.1 বেরিয়ে হ্যাঁ ওরকম সামথিং অ্যান্সার হয়। পাইকে একমাত্র ব্যতিক্রম হচ্ছে পাই, তো অনেক সময় পরীক্ষা পড়ে যে পাইকে একটি মূলত সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আজকে এদেরকে দেখতে পাচ্ছি না, এই পার্থ এরা সব ছিল আগের দিন। পার্থ তোমাদের কার পরিচিত না অন্য পরিচিত নয় কেউ? দেখো এরপর আসছে রেকারিং নাম্বার। এগুলো আমার সব এখানে পিডিএফ এ সব পেয়ে যাবে, এগুলো সব পরিষ্কার লেখা আছে এখানে। ঠিক আছে, এগুলো পড়বে, এগুলো কি বটে আমি সেটা শুধু বুঝিয়ে দিচ্ছি। এগুলো আমি লাইন বাই লাইন তো বলবো না, লাইন বাই লাইন বলার কোনো দরকার নেই। এগুলো তুমি লাইন এগুলো পড়বে দেবে, বুঝতে পারবে। দেখো ধরো একটা সংখ্যাকে যে 1/3 আছে, তো 1/3 কে ভাগ করলাম, কত বেরোলো আমার? 0.333 এরকম চলতে রইলো। তাহলে এটাকে আমি কি বলবো? এটা এই ধরনের সংখ্যা হলো হচ্ছে অসীম দশমিক সংখ্যা। একটু আগে যেটা পেলাম নন টার্মিনেটিং নাম্বার, মানে এটা চলতেই রইলো। তাহলে আমরা কি বারবার ধরে 3 এভাবে লিখবো? এগুলোকে আমরা এক জায়গাতে ছোট করে লেখার জন্য কি লিখবো? যে সংখ্যাটা বারবার রিপিট হয় তার মাথায় আমরা পৌনঃপুনিক দিয়ে দিই, তাই তো? এটা জানা আছে তো? এটা এটা এখানে বলতে চাইছে অনেক সময় পৌনঃপুনিক দেওয়া থাকে, বা অনেক সময় দেখতে পাবে 0.3 লেখা হলো তার মাথায় বার চিহ্ন দেওয়া আছে। স্যার 12 আর 15 জিনিস থেকে একই? একই একই। এই যে দেখো এখানে দেখো লেখা আছে, দেখো এখানে দেখো কোথাও কোথাও বার চিহ্ন দেওয়া আছে, মানে বার বলতে লম্বা দেয়, বার চিহ্ন বলতে হ্যাঁ এই ক্ষেত্রে একই, কিন্তু সিম্পলিফিকেশনের ক্ষেত্রে বারটা মিনিং আলাদা। যখন সরলীকরণ করেছিলাম তাহলে ওখানে তো বার চিহ্ন দিয়েছিল না কিছু কিছু, যেমন 2 - 6 তার মাথায় বার, এগুলো যে জিনিসগুলো ছিল সেই জিনিসটা আলাদা। ঠিক আছে, এটার সঙ্গে এটা মিক্স করো, ওইখানে ওই জিনিসটা আলাদা ছিল, ওখানে ওই জিনিসটা আলাদা, এখানে এই জিনিসটা আলাদা। কি বললাম এখানে বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এগুলোকে বলবো কি বলবো? অসীম দশমিক সংখ্যা বলবো। যে 1/3 কে দেখো দেখেন, তোমাদের নিজের কাছ থেকে জুম করা যাবে, দেখবে চাইলে জুম করতে পারো যদি কোনো লেখা ছোট দেখায়।
জুম করা যাচ্ছে তো? চাইলে জুম করতে পারবে। এই 0.33 এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে রেকারিং, এগুলোকে অসীম দশমিক সংখ্যা বা এগুলোকে ইংলিশে বলা হয় রেকারিং নাম্বার, RECCARING, রেকারিং নাম্বার। রেকারিং নাম্বার দশমিক আবেগ সংখ্যা। এই প্রশ্নগুলো পড়বে কি করে বা কিভাবে করব? দেখো এখান থেকে যেটা শিখবো এবার, বলছি 0.3 মাথায় একটি বার চিহ্ন দেওয়া আছে, বা 0.3 তার মাথায় পৌনঃপুন্য দেওয়া আছে। তো আমি এটাকে কি লিখতে পারবো? এটা লিখতে পারবো, এটা হচ্ছে 3/9, মানে মাথায় যদি একটি পৌনঃপুন্য চিহ্ন দেওয়া থাকে সেটাকে একটি 9 আসবে। যদি কখনো এরকম দেওয়া থাকে 0.43, তার 34 পৌনঃপুন্য যদি এরকম দুটো দেওয়া থাকে, তাহলে বলবো কি যে 3/9। ঠিক আছে, বোঝা গেল? যদি এরকম থাকতো আমার 0.435, তার মধ্যে কি দেওয়া আছে, তার মধ্যে এই দুটো সংখ্যার মধ্যে দেওয়া আছে, তাহলে কি বলতাম? যে সংখ্যাটা দেওয়া নেই, দেখো এই ক্ষেত্রে কি হবে? আচ্ছা এখান থেকে না, আমি এটা দেখি আগে। 0.34 ছিল, ধরো এটা শুধুমাত্র 4 এর মাথায় দেওয়া আছে পৌনঃপুনিক, তাহলে এখানে কি লিখবো? এখানে লিখতাম 34, নিচে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক যে সংখ্যার মাথায় নাই তার জন্য একটা 0 আসবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? যেখানে ডাউট হবে সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? কারণ অনেকগুলো জিনিস আছে এখন, পরপর অনেক কিছু জিনিস আছে বোঝানোর। স্যার বলছি বলো। 0.34 চারের মাথায় 15 গেছে তো, তাহলে আমরা হ্যাঁ 34 হ্যাঁ, উপরে রাখলাম আর জনটা 15 গেলে সেটা ডবল লিখে দেবো, তাই তো নিচে? যেটার মাথায় পৌনঃপুনিক থাকবে তোটা 9 হবে নিচে। এখানে একটি মাথায় পৌনঃপুনিক ছিল, একটি নয়, 3-এর মাথায় পৌনঃপুনিক ছিল না, তার জন্য এখানে 0। এটা স্যার উদাহরণ বলছি 0.54, ঠিক আছে? আচ্ছা বলো, জিরো পয়েন্ট লিখছি 0.51। হ্যাঁ দিয়ে, পাঁচের চারের মাথায় 15, এটা কেমন হবে? এই তো 54 হবে, আর 90। হয়েছে এখানটা, হুম। বাই 90 হবে। ও ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো এখানটা দেখাচ্ছি, যে সংখ্যাগুলো হয় না সেখান থেকে একটু বাদ দিতে হয়, দেখতে হবে। হুম, একটা জিনিস যেটা বাদ গেল, হ্যাঁ যেটা বললে এখান থেকে এবার যে সংখ্যাটা হচ্ছে না, 54 আছে তো, তা যে সংখ্যাটা হচ্ছে 5-এর মাথায় না, সেই 5টা এখান থেকে বিয়োগ হয়ে যাবে তখন। দেখো এখানে পরিষ্কার লেখা আছে, এখানে তুমি পেয়ে যাবে, এগুলো পেয়ে যাবে, এগুলো পেয়ে যাবে, এগুলো অসুবিধা নেই। আর একটা সংখ্যা, আরেকটা জিনিস বলে দিই, ধরো 4356 আছে তো, তোমার এখানে দেওয়া আছে আর এখানে দেওয়া আছে, এটা এরকম মানে হচ্ছে কি যে এটা পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে, তার মানে হচ্ছে পুরোটাই। ঠিক আছে, তার মানে পুরোটাই। এখানে প্রথমে দেওয়া আছে, লাস্টে দেওয়া আছে, মানে পুরোটাই। এটা দেখো এখানে পরিষ্কার লেখা আছে, দেখো 0.23, 3 মাথায় বার আছে তো, তার মানে কি হবে, এটা উপরে 23 হবে, নিচে একটা সংখ্যা আছে 90 হয়ে গেল, যার মাথায় নাই সেটা বিয়োগ, তার মানে 21/90। বুঝা গেছে কি বললাম? এখানে দেখো, এখানে লক্ষ্য করো, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, পরিষ্কার লেখা আছে, এটা বুঝতে পারছো কিনা দেখো, তারপর নতুন কোশ্চেন বলবো তারপর। আরেকটা বলে দিই, যেমন দেওয়া আছে ধরো 1 কিন্তু এগুলো আমরা শিখছি, ঠিক আছে, এগুলো শিখছি, কিন্তু আমরা পরীক্ষা কোশ্চেন কিন্তু আমরা এভাবে সলভ করবো নি। এরকম সলভ করতে গেলে তোমার পরীক্ষা দেওয়া যাবে না। এগুলো জাস্ট শিখছি যে বেসিক নিয়মটা কি, আমরা করব কি করে সেটাও দেখাবো। এটা জাস্ট শেখার জন্য দিচ্ছি যে হ্যাঁ এগুলো হচ্ছে বেসিক নিয়ম, কারণ পরীক্ষা প্রশ্নগুলো করবো কিভাবে সেটা একটু পরে বলবো আমি। এই যে এগুলো দেখেছো, এগুলো এগুলো লক্ষ্য করো একবার, নিজের স্ক্রিনে জুম করে এখান থেকে এতটা দেখো, বুঝতে পারছো কিনা তারপর বলছি। দেখো এটা হয়ে গেলো 1.16 তার মাথায় বার, তার মানে এখান থেকে কি করবো, এখান থেকে একটা একটা মাথায় একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক মানে হচ্ছে নিচে 9 হয়ে গেলো, একটা সংখ্যা দশমিক যেমন হচ্ছে 1.16, একটা মাথায় পৌনঃপুনিক, তাহলে কি বলবো, নিচে হচ্ছে একটি সংখ্যার মাথায় 9, তার পাশে একটি সংখ্যার মাথায় 9 মানে 0,
উপরে মোট সংখ্যা হচ্ছে আমি 116 ধরলাম, তাহলে রইলো কত আমার এখান থেকে? এখান থেকে আমার 11 এখান থেকে বিয়োগ হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে করতে এইটা একটা প্রসেস আছে, আর না হলে এটাকে ভেঙেও লিখতে পারি। দেখো এখান থেকে এইটুকু দেখো বুঝতে পারলো কিনা। এখান থেকে এটুকু যদি বুঝতে পারলে তাহলে আমি নেক্সট যাব। হ্যাঁ স্যার বুঝে গেছি। বোঝা গেছে? এরপর দেখো কোশ্চেন সলভ করার সময় কিভাবে করব। এগুলো তো বুঝলাম যে সব নয় নয় এসব ব্যাপার স্যাপার তো অনেক বড় হবে। তোমার কাছে যদি এরকম বড় সংখ্যা একটা থাকে, একটু পরে কোশ্চেন করবো। দেখো এই ধরনের প্রশ্ন আছে তো, তো এসব প্রশ্ন করবো কিভাবে। ধরো তোমার কাছে দেওয়া আছে 23, এর মাথায় পৌনঃপুনিক প্লাস 0.56 এর মাথায় পৌনঃপুনিক। এগুলো একটা বেসিক নিয়ম কি রইলো আমার, যে 23 - 2 হয়ে যাচ্ছে, আর এখানে 9 90 এটা করবো, 56 যার মাথায় 9 সেটা বিয়োগ, বাই 9 যার মাথায় 9 সেটা 0। তার মানে 21/90 প্লাস 51/90 এরকম করে আমি যোগ করব। যোগ করে যেটা ক্যালকুলাস 90 দিয়ে ভাগ করবো, তবে আমাকে অ্যান্সার দেবে। ঠিক তো? এটা বুঝতে পারছো তো কি বলতে চাইছি? আমাকে বেসিক ভাবে যদি করতে হয় এরকম সংখ্যার যোগফল দিয়ে এরকমই প্রশ্ন পড়বে। প্রশ্নগুলো এরকমই আছে, দেখো দেখাচ্ছি। তো সেটা ক্যালকুলেশন করতে গেলে এরকম আসবে। ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে কত বড় একটা সংখ্যা তৈরি হবে? এটা ছোট্ট সংখ্যা দিলাম বলে তোমার এরকম মনে হচ্ছে, এখানে অনেক বড় সংখ্যা, তার নিচে 90, এবার 3টে 9 দিয়ে ভাগ করতে হলে তোমার আর অঙ্ক করতে হবে না, কারণ সে অঙ্কটা তোমার ছাড়তে বাধ্য হবে। তাহলে এগুলোর জন্য সহজ প্রসেস কি আছে এসবের জন্য? দেখো এটা মানে কি, এটার মানে তো এটা যে যার মাথায় পৌনঃপুনিক সে বারবার রিপিট হয়েছে, তার মানে সে বারবার রিপিট হয়েছে, আমি 3বার লিখলাম। 0.6 6টা রিপিট হয়েছে, 5-এর পর 6 রিপিট হয়েছে। বোঝা গেল? তার মানে লিখতে পারি এটা 9 হবে, এটা 9 হবে, এটা 9 হবে, এটা 7 হবে। 0.799, তার মানে অ্যান্সার কত আসবে আমার? 0.799 আর মাথায় পৌনঃপুনিক। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এরকম মতো করে কিন্তু প্রশ্নগুলো সলভ করব। এই প্রসেস আমি কিন্তু করবো নি, এই প্রসেস পরীক্ষা করার জন্য নয়, এটা এটা করতে যাবে পুরো একদম যাচ্ছে অবস্থা হয়ে যাবে। 3 ঘরেই করতে হবে, পৌনঃপুনিক থাকলে 3 ঘর করতে হবে। 333 3 ঘর না, 3 ঘর 4 ঘর জগর খুশি ধরতে পারি, এটা কোনো লিমিটেশন নয়, এটা কোনো লিমিটেশন নয়। স্যার আমি আমি যদি করে রিপিট দিই আছে জিরো, তার জন্য বলো। স্যার আমি যদি করে 0.23 প্লাস 0.56 তাহলে তো উত্তর হয়ে যাবে। 0.23 করবে, 0.56 করবে, হ্যাঁ মানে যোগ করে যাবেন তো তুমি করলেন বুঝবে। 0. না আমি না এখানে আমি 0. তাহলে এর এইগুলো কি জন্য দিয়েছে? এই 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 যে দেওয়া আছে এগুলো কি জন্য আছে বলো? সব বুঝতে পারছি ওদেরও তো কিন্তু ইউজ আছে। সব বুঝতে পারছি কিন্তু অ্যান্সারটা তো একই আসছে না, 5 2 7 আর ছয় অ্যান্সারটা তিন একই সাত। আসছে বলছো তো, একটা অ্যান্সার হুম আসছে বলছো তো, এখনই বলবেন দেখো। 0.436 পৌনঃপুনিক দেওয়া আছে 36 এর মাথায়, হুম তারপর তোমাকে যোগ করতে বললাম 0.523 মাথায় পৌনঃপুনিক। এবার কি ডাইরেক্ট যোগগুলো হবে, মিলবে? এটা বলে আমাকে কি না লিখতে না হবে? 0.436 ঠিক 36 ঠিক। এভাবে লিখতে হবে। এটা বলে তো কত হুম লিখতে হবে? 523 এভাবে লিখবো। তাহলে তো আমার যোগে তো হুম আমাকে ডাইরেক্ট করলে তো হবে কি না, কখন এই যে 6 3 9 10 যে ব্যাপারটা আসবে সেগুলো তো আমাকে ম্যাচ করতে দেবে কি দেবে? না না ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আর স্যার বলছি মিনিমাম কবার লিখতে হবে, মানে একের যতটা আছে তার এই 23 আমি 3টে লিখলেন, দেখো 2টো লিখলেও এখানে হবে। আমি যেখানে লিখলাম, এইখানে আমি লিখলাম যে 36 রিপিট, 36 এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, তো এখানে হুম 36 আমি দুবার লিখবো, ম্যাক্সিমাম দুবার লিখবো কি 3বার ওকে লিখবো, এর বেশি না, 2 থেকে 3বার। ঠিক আছে। যদি আমি অ্যান্সার, যেখানে আমার অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার অপশন গুলো আছে, ধরো অ্যান্সার যে হুম অপশন থাকছে, সেই অপশন যদি দেখি 2 হুম ডিজিট বা 3 ডিজিট পর্যন্ত আছে, তো যত ডিজিট আমি হুম অ্যান্সারের মধ্যে পাবো ততটুকুলি চেষ্টা করবো, মিনিমাম টু মিনিমাম লেখার চেষ্টা করবো। ম্যাক্সিমাম লয় যে আমি প্রচুর লিখে ভরে দিলাম ওরকম না, যতটুকু যতটা কম লিখলে হয় সেটুকু। দেখো আমি দেখাচ্ছি, হুম, প্রশ্ন দেখালে বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে। এই প্রশ্ন দেখতে পাচ্ছ?
হুম এবার দেখা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার। এই ধরনের প্রশ্ন তোরা করবো কি করে? দেখো 0.63 মাথায় বার, তার মানে কি আমি 63 কে রিপিট করলাম, আমি দুবার জায়গায় আমি তিনবার লিখলাম, ঠিক আছে। 0.37 মাথায় বার, তার মানে এটা 37 আর লেখার দরকার নাই, কারণ আমি দেখতে পাচ্ছি দুঘর করে অ্যান্সার আছে। চলো আমি লিখেই নিলাম। 80 আছে, 0.80, 80, 80, ঠিক আছে। কি অ্যান্সার আসবে দেখো, 7 আর 3 10 শূন্য, হাতের 1, 6 3 9 10 শূন্য, হাতের 1, হাতের 1 7 10, হাতের 11, হাতের 1 6 3 9, আচ্ছা এটা ভুল করলাম নি, 7 10 হাতের 1 6 3 9, 9 আর এটা 17 আর একটা 18, এটা 18 হবে তো নাকি? 7 আর 3 10 শূন্য, হ্যাঁ হাতের স্যার 1 ঠিক 6 আছে 3 9, এক 18, 18 আর হাতের 1 7 3 10 আর 11 1 হাতের 1 6 3 9 10 8 18 হাতের 1 7 7 3 10 আর 11 হাতের 1 6 3 আর 10 আর 18, তার মানে কি 81 81 এরকম করে চলতে রয়েছে, 81 81 এরকম করে দুবার রিপিট হয়েছে, তার মানে আমি লিখতে পারবো যে এর অ্যান্সার। 1.81 স্যার ওই হ্যাঁ এখানে হাতের ওয়ান একটা কোন আসছিল, দিকে গেল? হুম, হ্যাঁ হ্যাঁ এখানে ওয়ান ছিল, এখানে ওয়ানটা আসবে, তাহলে অ্যান্সারটা কত হবে আমার 1.81, তার মাথায় বার। বোঝা গেল? এইটা দেখা যাচ্ছে কি 81 রিপিট হয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি 81 এর মাথায় বার চিহ্ন। বোঝা গেছে না যায়নি এটা? আরেকটা স্যার বলছি, আপনি বললেন দুটো করে ধরে বাটি যোগটা করে দিন না। দুটো করে বলতে বলো, এই যে দুটি এতটা পর্যন্ত লিখতে বলছো? হ্যাঁ এতটা পর্যন্ত হ্যাঁ। দুটো করে এতটা ধরেই লেখাও আমি যায়, এত লেখাও যায়। ওই আমার শুধু রিপিট হওয়া, আমার শুনো, আমার চেক করা শুধু রিপিট চেক করা যে কোথায় রিপিট হচ্ছে, আমার যে সংখ্যা ওটা ডাবল স্যার রিপিট হয়ে যাবে সেটাই মানে। ওটা স্যার যোগটা একটু আলাদা উত্তর আসবে না, সেই জন্য বলছি। কি বলো? ওই যোগটা স্যার একটু আলাদা উত্তর আসবে। দেখো পরেরটা চেষ্টা করো, দেখো এটা করো, এটা করো, তুমি বুঝতে পারবে। এটাকে চেষ্টা করো, এটা কি এতটাই আছে না আরো আছে দেখি, না এতটাই আছে, এটা করো। 3.36 মানে কি হবে, 3 পয়েন্ট কমসে কম 3 বার লেখার চেষ্টা করব, যাতে আমাদের রিপিটিং ব্যাপারটা আমি খুঁজে পেয়ে যাই, কতদূর রিপিট যাচ্ছে সেই জন্য আমি 3 বার লিখছি, ঠিক আছে। এটা মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা বাদ দিলাম, পরে লিখছি, ঠিক আছে। এটা যোগ করব, যেটা আসবে সেখান থেকে এটা বিয়োগ করো, কত অ্যান্সার আসছে বলো। 6.14 পৌনাকণিক। 6.14 বলছো তো, দেখছি 6.14, দেখো মিলছে, ঠিক আছে, এগুলোর এটা মধ্যে অপশন মাইনাস তোমার আছে একটা, আমি দেখিনি তিনটায় যোগ করে দিয়েছি, একটা মাইনাস আছে আমি দেখিনি, ঠিক আছে। হ্যাঁ একটা মাইনাস হবে। স্যার অপশন বি। অপশন বি আসছে, অপশন বি আসছে। হ্যাঁ স্যার। বাকিদের হয়েছে, বাকিরা বলো কি হয়েছে। অপশন বি হবে। আমার করতে হবে না নেক্সট দেবো? না 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 করতে হবে না। তাহলে নেক্সট করো, এটা করো।
এটা স্যার উত্তর বি এরটা, হুম, উত্তর বি বি, অ্যান্সার বি হবে। কনফিডেন্স আসছে যে এই ধরনের প্রশ্নগুলো পড়লে করতে পারবো? হুম, আমাকে আরেকটি বুঝাতে সন্তত এটা। হ্যাঁ বলো। আরেকটি এটা বলো তো, দেখো 423 তো তাহলে 30 জনের 9 নামলো, দেখো এটা লিখবো 0। 4 2 3 3 লিখবো। সিঙ্গেল হুম, ডিজিট রিপিট হচ্ছে মানে আমি সিঙ্গেল ডিজিট লিখবো। 2.25 2 লিখলাম, 5 রিপিট হয়েছে মানে শুধু 5 কে দুবার লিখবো, তিনবার লিখবো, তিনবার লিখবো। হুম, ঠিক আছে, এটা যোগ করে দেখবো কত হুম, আসছে। 8 আসছে, 8 আসছে, 8 আসছে, 4 আসছে, 6 আসছে। এটা বিয়োগ করতে বলছে এখান থেকে, কত না 3.2444 এগুলো বিয়োগ করতে বলছে। তো হুম, বিয়োগ করো এখান থেকে। 4 4 4 2 3, অ্যান্সার কত হলো? 3.244 এর মাথায় বার। হুম। বলো, ক্লিয়ার কিন্তু হয়েছে না হয় এইগুলো নাই আমি এটা? আগে, হ্যাঁ ক্লিয়ার হয়েছে, কিন্তু আগে আমি কিরম ভাবে করতাম জানো? তোমার ওই জানি আগে কি বারের করতে, জন্য আমি জানি তলায়, এগুলো সব ওই 99 0 90 0 ধরে করতে। হ্যাঁ হ্যাঁ, ওটা করলে তুমি তুমি করে দেখো, ওটা উদ্ধার করতে তোমার কি অবস্থা হবে, তুমি করো, চেষ্টা করো। না সে এটা অনেকক্ষণ তুমি টাইম লাগছে। করো, 99 হবে, তারপর বিয়োগ করবে, তারপর লাস্টে 99 দিয়ে ভাগ করবে, তুমি উদ্ধার করতে মানে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে এটা, ওই প্রসেসটা করতে গেলে। এই প্রসেসটা কেমন বলো? এই প্রসেসটাতে তোমার যত বড় দেখ, যেমন খুশি দেখ, তুমি অ্যান্সার আসবেই তোমার, তোমাকে এখান থেকে আটকাতে পারবে না। বলো। কিন্তু তোমার বড় বড় কোশ্চেন। হয়েছে, এটা করেছো? আর এরকম দেখো, আর একটা প্র্যাকটিস করো। আর কটা কোশ্চেন আছে এখন? 2-3টা প্রশ্ন আছে, তারপর ডিভিসি রুলস শেখাবো। আর একটা করে নাও, তাহলে কনফিডেন্স ঠিক হয়ে যাবে। এটা একটা করে নাও, আর একটা রইলো, সেটা পরে প্র্যাকটিস করো বাড়িতে ফাঁকা সময় আবার একটা। আচ্ছা, এটা করা হয়নি না? এইটা করবে, ডাব্লিউবিসি মেনে পড়েছিল, করে নাও এটা। কিছু মনে হবে না, এগুলো সব 20-20 সেকেন্ডের কোশ্চেন এগুলো সব, যদি প্রসেসটা জানা থাকে তবেই, তাহলে কিন্তু টাইম লেগে যাবে। স্যার অপশন এ 2 এ, অপশন ডি 2.4, তার মাথায় ওই ডট চিহ্নটা। বলো কোনটা, এবিসিডি কোনটা, এবিসিডি কোনটা অপশন? ডি, হ্যাঁ, ডি ডি, উত্তর হবে। বি বি, ডি ডি ডি, ডি। ডি, ডি ডি 4 নাম্বার। ডি ডি, আচ্ছা আচ্ছা। আচ্ছা ডি হচ্ছে, আচ্ছা ডি, ঠিক আছে, দেখে নি একবার কি হচ্ছে। তিনবার স্যার লিখে, দুবার লিখে তিনবার করুন লিখে না, লিখে আর না কিটা, একবার স্যার দুবার লিখে করুন, দুবার লিখে করুন। কোনো অসুবিধা নেই। হুম, ওটা করুন, ছোট একবার সংখ্যা তো ওটা কোনো লিখুন। অসুবিধাই নাই, ছোট সংখ্যাতে কোনো অসুবিধাই নাই। আমার স্যার ডাউট লাগছে একটু, তার জন্য বললাম। দেখো অসুবিধা নেই, দেখো 7 10, 10 14, 14 কত 22, তাই তো? হুম, হাতে হলো 2, 4 3 7, 7 7 14, 14 22, 22 আর 2 24, হুম, দুই চলে 2.42। যাচ্ছে। ওকে। এবার আমি দেখো, এবার আমি 2.4 আসছে তো, হুম, এটাতে আসছে সময়কার। হ্যাঁ স্যার।
তাহলে ফোর এর মাথায় পৌনঃপুনিক হলে করে 2 পয়েন্ট আবার তাহলে এটা স্যার কি ওটা বলো? একটু বড় যেটা করে স্যার বড় করে করলে 2.444 দিয়ে লাস্টে 2 করলে আসছে। ওই জন্য বললাম না, তিনটে ধরার কারণ হচ্ছে ওইটাই। আমি তার স্যার ওই মানে তিনটে জন্য ধরার উত্তর করবো না, আমার মনে অসুবিধা হচ্ছিল। তিনটা ধরতে আমার হবে না হলে তিনটে বুঝে ধরে মিনিমাম তিনটে ধরে করলে ব্যাপারটা ক্লিয়ার আসছে, এখানে ক্ল্যারিটি আসছে না, এই জন্য আমি ওই জন্য বললাম তিনটে কমসে কম ধরতে, তাহলে আমাদের না স্যার কমসে কম আপনি বললেন ক্লিয়ার না ব্যাপারটা দুটো হবে। ধরে, আপনি বললেন না দুটো আচ্ছা, ধরে না না হলে করলে হবে, সেই জন্য আমি দুটো ধরে না প্রথমেরটা করেছি, তার আমার একটু ডাউট ছিল। এই যে ক্ল্যারিটি আসছে না, দুই আসছে, কত বলতে পারছি না যে রিপিট হবে কিনা। এখানে দেখো 7 10 আর 14, 14 আর 8 22 আর 2 হাতে হলো 2, 10 সাথে 17, 17 আর সাথে 24 4 হাতে হলো 2, হাতে হলো 2, তো 8 তে 10 আর 17, 17 24, মানে 2.44, এই যে 44 আসছে না, এখান থেকে বলতে পারবো যে 2.4 এর এটা আনসার হবে। না দুটা না, দুটা না, তিনটে, কমসে কম তিনটে ধরে করবে, কারণ দুটাতে তুমি ক্লিয়ার হতে পারবে না, তোমার মনে ডাউট থেকে যাবে যেটা হবে না হবে না। অসুবিধা কিছু নাই, যোগ সামান্য সামান্য যোগ থাকবে তো। বুঝে গেছে? তাহলে দশমিক আবৃত দশমিক সংখ্যার এই ধরনের প্রশ্নগুলো করা যাবে, যে কোনো ধরনের প্রশ্ন হোক। আর একটা প্রশ্ন বাকি ছিল, এই যে এটা, এই যেটা, এটা করবে তো করে নাও আর কি, তাহলে এই টাইপের সব শেষ হয়ে যাবে, এরপর আলাদা জিনিস শুরু হবে নতুন। এটা পড়েছিল ডাব্লিউবিসিএস মেনে পড়েছিল, করো। 3.3 কত 3 পয়েন্ট চলে এসছে কোন না স্যার আমারও তো 3.38 আছে। 3 পয়েন্ট এটা স্যার অঙ্ক বলো। স্যার আমার 3.38 আছে। দেখা যাক কি আসছে। 1.3535 এত ধরতে হচ্ছে কি, আর হচ্ছে 2.0303, 83838, তাহলে 3.38, এটা তো আসছে নাকি, 38 রিপিটেড। হ্যাঁ স্যার অমনি আসছে। তাহলে সেই হিসাবে অ্যান্সার বলতে গেলে কি অ্যান্সার দিয়েছে, অপশন তো আজব অপশন দিয়েছে যেটা। এটা কি ভাগছে, মাইনাস, মাইনাস তো নয়। সবাইকার এটাই আসছে তো নাকি সবাইকার, হ্যাঁ স্যার ওটাই তো এসেছে। কিন্তু এদের হ্যাঁ স্যার অপশন গুলো ওটাই তো অন্য কিছু দেখ, স্যার ওটা কি ভাজো কিন্তু ভাগ তো নয় মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে প্লাস মনে হচ্ছে। সাইনটা দেখুন না, ভাজিত না প্লাস আছে। অপশন গুলো মনে হচ্ছে ঠিক এরকম তো হওয়ার কথা নয়, এটা এই ধরনের। স্যার স্যার ওটা ভাজিত করে উত্তরটা দেখে নিন না কি আসছে। এই ধরনের প্রশ্ন ভাজিত ভাগ মানে তো হয় কোথায়, এই ধরনের যোগ যোগ বিয়োগের তো প্রশ্ন থাকে, তো ভাগ করবেই করে। ওটাই তো স্যার বাচ্চা মনে পড়ে। এটা পসিবল তো নয় কখনো, কারণ 3 পয়েন্ট সামথিং তো আসবে কি যেমনই করো, কারণ এই সামনের সংখ্যাগুলো যাবে কোথায় তোমার।
এখানে জিরো দিয়ে অ্যান্সার দিয়েছে, মাইনাস হলে হতো, যে জিরো কোনোভাবে আসতো, মাইনাস হতো নয়। ঠিক আছে, প্রশ্নটা আমি একবার চেক করে দেখবো, ঠিক আছে? এই প্রশ্নটা আমি একবার চেক করে দেখবো যেখান থেকে ছিল প্রশ্নটা। আচ্ছা, এই প্রশ্নগুলো সব ক্লিয়ার হয়েছে তো, বোঝা গেছে তো এগুলো? তাহলে এই ধরনের প্রশ্ন করা যাবে তো? হুম হুম। দেখো, ডিভিসিবিলিটি রুল, বিভাজ্যতা নিয়ম, করেছো বিভাজ্যতা নিয়মগুলো? এই ধরনের প্রশ্ন করেছো বিভাজ্যতা নিয়ম? এদের অনেকগুলো রুল আছে। করেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, কে কে একদম ফ্রেশ আছো বলো তো, মানে এর আগে কখনো পড়োনি বা কোনো ম্যাথ সম্বন্ধে কোনো ধারণা নাই, একদম মানে একদম জিরো থেকে পড়ছো? না স্যার, আচ্ছা, কম্পিটিটিভ পড়েছি। ম্যাথ সম্বন্ধে শর্ট আইডিয়া নাই, কারণ আমি কম্পিটিটিভ ম্যাথের কথা বলছি, আমি স্কুল লেভেল তো সবাই করেছে, স্কুল লেভেলে সবাই করেছে, আমি স্কুল লেভেলের কথা বলছি না। স্যার আমি মানে স্যার আমি কম্পিউটার পড়তেও, ব্যাপারটা হচ্ছে আমি 2 বছর 3 বছর আগে পড়তাম, তো আমার গ্রাজুয়েশনের জন্য আমি পড়িনি, ছেড়ে দিয়েছিলাম টিউশন। মানে স্যারটা চাকরি পেয়ে গেছিল, স্যারটা প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেছিল, ক্লাসটা অফ তো হয়ে একদম গেছিল, সেই জন্য নতুন থেকে স্যার শুরু করছো কাজের? আমার কিছু মানে ভুলে গেছি স্যার স্যার। আমি নতুন। স্যার আমি নতুন। আমি তো বুঝলাম, নামটাও নাম বলে বুঝতে পারবো না তো। স্যার কৌশিক ডাঙ্গর। আচ্ছা, তুমি এখন কিসে পড়ছো এখন? কলেজ চলছে না কলেজে হয়ে গেছে? সেকেন্ড। দাঁড়া 1 মিনিট। দেখো, শুনতে পাওয়া যাচ্ছে তো ঠিক করে? বলছি শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলছি তোমাদের সবাইকার তো মানে সবাইকে নতুনই আছে, তাই তো? আকাশ আগে করেছো? আকাশ? হ্যাঁ স্যার, আমি আগে যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন স্যার আমি টিউশন পড়তাম, 1 বছর মতন হয়েছিল, প্রায় 1 বছর। তো স্যার চাকরি পেয়ে গেছিল প্রাইমারি, সেই জন্য স্যার আচ্ছা আর প্র্যাকটিস করা হয় নাই, আর প্রায় 2 বছর 3 বছর প্রায় কিছু প্র্যাকটিস নাই, একদম ভুলে গেছি সেই জন্য। আচ্ছা, সেটা বুঝি, ঠিক আছে। বলছি এখন কলেজ হয়ে গেছে না কি, এখন পড়াশোনা কি হচ্ছে? কমপ্লিট হুম কমপ্লিট, কলেজ কমপ্লিট। হুম কলেজ হুম। কমপ্লিট, ঠিক আছে। দেখো, সেটা কোনো ব্যাপার নয় যে কার কি মানে ভুলে তো সবাই তো ভাই প্র্যাকটিস না করে ভুলে যাবে। ব্যাপারটা হচ্ছে যেগুলো যা করাবো সেগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর এক্সট্রা যে টাইপগুলো করাবো সেই টাইপের আরো তুমি প্রশ্ন খুঁজে বা সুবিধা, ম্যাথের হয়তো বাংলা ভার্সনে বই বলতে সুবিধা, সে বইটা তুমি করতে পারো, ঠিক আছে? তাছাড়া আমি তো সিট দিয়ে দিই, প্র্যাকটিস সিট তো দিয়ে দেবো আমি করানোর পর। যেগুলো করানোর আমি সব টাইপগুলো আমি করে দেবো এখানে ক্লাসে। তারপর তুমি যে কোনো বই থেকে তুমি প্র্যাকটিস করবে, দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দেখো, বলছে 2 দিয়ে কোনো সংখ্যা ভাগ, কোন সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে? এটা তো জানা আছে, শেষ সংখ্যাটা কি হতে হবে, কোনো সংখ্যার শেষ সংখ্যাটা 2 এর জোর গুণিত জোর হতে জোর। হবে। 2 এর গুণিত, হ্যাঁ, জোড় বা 2 এর গুণিত হতে হবে। 14 হোক, 18 হোক, 20 হোক, ঠিক আছে? 14 হোক, 18 হোক, 20 হোক, 26 হোক, এই সংখ্যাগুলো কি বলতে পারবো? শেষ সংখ্যাগুলোতে 2 জিরো, মানে 2 এর মাল্টিপল হলে সেই সংখ্যাগুলো বলবো 2 দ্বারা গুণিত, 2 দ্বারা ভাগ করা যায় সংখ্যাগুলো, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে 2 দ্বারা ভাগ, এগুলো সবাই জানে কম বেশি। 3 দ্বারা ভাগ মানে কি? ওই যতগুলো সংখ্যা আছে সেগুলো যোগ করে 3 দিয়ে যদি বিভাজ্য হয়, সেইটাকে হ্যাঁ, 3 দিয়ে ভাগ করে সবচেয়ে দেবে। বড় কোনো কোনো ব্যাপারই নয়। 345, 3 কে প্লাস 4 কে প্লাস 5 কে সবগুলো যোগ করবো, তাহলে 5 4 9 3 12, যোগফল যদি আমার 12, যোগফল হলো 12, এটা যদি আমার 3 দ্বারা ভাগ করা যায় তাহলে বলবো পুরো সংখ্যাটাই ভাগ করা যাবে, তখন বলবো পুরো সংখ্যাটা ভাগ করা যাবে 3 দ্বারা, ঠিক আছে?
হুম। এরপর আছে 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য মানে কি? 4 দ্বারা বিভাজ্য মানে কোন সংখ্যার, ধরো একটা সংখ্যা হচ্ছে 324, তো 4 হুম। দ্বারা বিভাজ্য মানে বলছে সেই সংখ্যার শেষ দুটো ডিজিট, কি বললাম, 4 দিয়ে ভাগ করে শেষ দেবো, দুটো 4 দিয়ে ভাগ করে ডিজিট দেবো। যদি আমার 4 দ্বারা ভাগ করা যায়, শেষ দুটো ডিজিট যদি আমার 4 দ্বারা ভাগ করা যায়, তো বলবো যে পুরো সংখ্যাটা আমার 4 দ্বারা ভাগ করা যাবে। কি বললাম? শেষ শেষ দুটি ডিজিট, শেষ দুটি ডিজিট 4 দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটি 4 দ্বারা যাবে। এখানে পরিষ্কার লেখা আছে, আমার লেখার দরকার নেই যদিও, এখানে পড়বে পরিষ্কার লেখা আছে, ঠিক আছে। 4 দ্বারা বুঝলাম। 5 দ্বারা তো প্রত্যেকে জানাই আছে 0 ও 5 যে লাস্টে। লাস্টে শূন্য হতে হবে বা 5-এর কোনো গুণিতক হতে হবে, 5-এর গুণিতক হতে হবে। হয়ে গেল। কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য মানে জানা আছে, সেই সংখ্যার, দেখো কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটা চেক করবো কি 3 আর 2 দিয়ে সংখ্যাটা আমার লসাগু 2 করতে হবে। দিয়ে ভাগ করে যাচ্ছে কিনা, 2 এবং 3-এ ভাগ করে যেতে হবে। তা হুম। সেই সংখ্যাটা হয় 2-এ ভাগ করে যাবে, 2 হয় না, 2-এও যেতে হবে আর 3-এও যেতে হবে, তবে বলবো সংখ্যাটা আমার কত। যেমন এখানে উদাহরণ রয়েছে একটা 672, দেখে তো বুঝতে পারছি, এই দুইটা দেখে বুঝতে পারছি যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। সংখ্যাটা দেখে বোঝাচ্ছে শেষ সংখ্যাটা 2, এটা দেখে বোঝাচ্ছে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এবং 7 ও 6 13 দিয়ে 15, 15 সংখ্যাটা দেখে বুঝতে পারছি যে, কি বুঝতে পারছি, এটা 3 দ্বারা ভাগ করলে কাটা যাবে। তার মানে বুঝতে পারলাম যে এই সংখ্যাটা আমার 2 দ্বারাও কাটছে এবং 3 দ্বারাও কাটছে, তার মানে বলতে পারবো দেখো এই সংখ্যাটা আমার 6 দ্বারাও কাটবে। ক্লিয়ার হয়েছে? 6টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। যে সংখ্যাটা আমার 2 দ্বারাও কাটবে এবং 3 দ্বারাও কাটবে, সে সংখ্যাটা আমার 6 দ্বারাও কাটবে। চলো নেক্সট দেখি। দেখো 7 দ্বারা নিয়মটা একটু কঠিন হবে, কঠিন বলতে কি একটু বড় হবে। কি বলতে চাইছে দেখো, বলছে ধর একটা সংখ্যা 16,478, ঠিক আছে, বলছে সংখ্যাটির পিছন দিক থেকে 3 ডিজিট করে করে চেক করব। সংখ্যাটির পিছন দিক 3 ডিজিট করে ধরবো, এখানে 3 ডিজিট হয়েছে, পরে তো 3 ডিজিট না, মানে 0 ধরে নিলাম, দিয়ে এদের মধ্যে বিয়োগ করব। 478 মাইনাস 16 কত হয়? 462। এবার এই সংখ্যাটা চেক করব যে এটা আমার 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 7 6 42, 4 42, মানে এই সংখ্যাটা 7 দ্বারা ভাগ করে আছে, তার মানে কি, তার মানে যে সংখ্যাটা আমি লিখলাম 16,478, এই সংখ্যাটি আমার 7 দ্বারা বিভাজ্য হবে। 7 দ্বারা বিভাজ্য কমপ্লিট, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, হ্যাঁ স্যার। 7 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে সংখ্যাটি, দেখো আমি জুম করে দেখাচ্ছি, যেখানে লেখা আছে যেটা, দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ। এই দেখো এই এত বড় সংখ্যাটা, এটা কি আমার 7 দ্বারা চেক করা সম্ভব? যে হবে না ভাগ করা সম্ভব নয়, এমনি হবে, তাহলে আমার প্রসেস লাগিয়ে করতে হবে। তার মানে কি, এই যে দেখো 3টে সংখ্যা এখানে ধরেছে, স্যার এখানে সামনে দুটো 3টে, যোগ হচ্ছে কেন? 16টা যোগ হচ্ছে। এটা কি, আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, কি 16টা যোগ কেন করেছে তাহলে? 988 তে 3টে ডিজিট আছে, 493 আছে, 16 আছে, আচ্ছা কি বলেছে দেখো এখানে, বলছে কোন সংখ্যা, উপর লেখাটা পড়ো, বলছে কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি ডান দিক থেকে আরম্ভ করে তিনটি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল
যুগ্ম স্থানীয় সংখ্যাগুলি যোগফল এবং অযুগ্ম স্থানীয় যোগফল অন্তর বিয়োগফল যদি 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয়। যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল, ফার্স্ট পার্ট যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল তো দিয়েছে, ও অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলের অন্তর। অযুগ্ম স্থানীয় সংখ্যা সাত দ্বারা বিভাজ্য 988 প্লাস 16, 16 হচ্ছে তোমার 7 দ্বারা বিভাজ্য, তোমার এমনিতে ইউজও হয় না যদিও। ঠিক আছে, এটা পরে দেখছি। হ্যাঁ, এটা একটু পরের ব্যাপারটা ভেবে দেখছি। 8 দ্বারা দেখো, 8 দ্বারা ব্যাপারটা কি বলছে। 8 দ্বারা মানে কি, কোনো সংখ্যা বলছে 8 দ্বারা বিভাজ্য হবে যদি কোনো সংখ্যার শেষ 3টে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়। শেষ 3টে সংখ্যা 8 দ্বারা যেতে হবে। যেমন 5216, শেষ 3টে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এটা বোঝা গেল? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। 7এরটা আমি একটু পরে ভেবে দেখছি, ব্যাপারটা যদি ইউজ হয় না তার জন্য এটা দেখা হয়নি। তো ব্যাপারটা হচ্ছে 8এরটা হচ্ছে মোস্ট ভাইটাল। 8 থাকলে আমি সেটা একটু পরে সেটা 72 দ্বারা ডিভিশন চেক করবো, 88তে কাজ করবে, এগুলো সব এখানে কাজ করবে। ঠিক আছে, তো বলছে কোনো সংখ্যা 8 দ্বারা ডিভিসেবল কিনা সেটা চেক করতে হলে সেই সংখ্যার লাস্ট 3টে ডিজিট আমার 8 দ্বারা যদি ভাগ যায় তাহলে বলো পুরো সংখ্যাটা আমার 8 দ্বারা ভাগ হবে। 8 দ্বারা বিভাজ্য বোঝা গেল? 8 দ্বারাটা আরেকবার বলবেন? বলছে কোনো সংখ্যার, এটা একটা সংখ্যা, বলছে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা চেক করব। কি করে চেক করব? না শেষ 3টে সংখ্যাকে নেবো, 216, 216 8 দিয়ে ভাগ করে যায়, এটা তো 8 দিয়ে সম্পূর্ণ কেটে যায়, এটা কেটে এটা যায়, তো এটা 8 কেটে দিয়ে যায়। কাটে। তো তার মানে শেষ 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করে যায় তাহলে বলবো যে পুরো সংখ্যা যেটা রয়েছে পুরো সংখ্যাটা আমার 8 দিয়ে ভাগ করে যাবে। 72 আর 88 বললেন না, এটা বুঝতে পারলাম না। ওটা পরে বলছি। এটা আমি বললাম যে এগুলো তো ইউজ করা যাবে, এগুলো এখন এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল ভাবে বলবো, এগুলো সিঙ্গেল সিঙ্গেল ভাবে সব ইউজ হবে। আমি বললাম যখন 72 দ্বারা ডিভিসেবল 88 দ্বারা ডিভিসেবল শেখাবো তখন 8 দ্বারা ডিভিসেবল তখন ইউজ হবে, ওটাই বলছি। এখন ওটা ক্লিয়ার করি নাই, তুমি এখন শুধু দেখে রাখো যে 8 দ্বারা ডিভিসেবল কি করে হয়। 8 দ্বারা ডিভিসেবল কখন হয়? যদি কোনো সংখ্যার শেষ 3টে ডিজিট 8 দ্বারা ভাগ করে যায় তাহলে সে বলবো সেই সংখ্যাটা আমার 8 দ্বারা ভাগ করা হবে। বুঝা গেল? 9 দ্বারা কখন ভাগ করে যাবে? যেমন 3 দ্বারা শিখলাম যে সংখ্যাগুলোর যোগফল যদি আমার 9 দ্বারা ভাগ করে যায়, 3 দ্বারা ভাগ করে যায়, তা সংখ্যাটি আমার 3 দ্বারা ভাগ করে যায়। তাহলে সংখ্যাটি 9 দ্বারা ভাগ করে যায় কখন বলবো? সেই সংখ্যাটির যোগফল যদি 9 দ্বারা ভাগ করে যায়। কি বললাম? সংখ্যাটির যোগফল যদি আমার 9 দ্বারা ভাগ করে যায়, এই একটা সংখ্যা ধরে নাও যে 4000, এই সংখ্যাটা যোগ করলে দেখো কত হচ্ছে, 714, 14 4 18। তাহলে এই সংখ্যাটা আমার 9 এই 18 আমার 9 দ্বারা ডিভিসিবল, ঠিক কি না? তার মানে এই যোগ, এদের যোগফলটা 4 প্লাস 7 প্লাস 0 প্লাস 7, এই যোগফলটা যদি আমার যোগফল এসছে 18, 18 আমার 9 দ্বারা কাটছে, তার মানে বলতে পারবো কি যে এই সংখ্যাটা আমার হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? 9 দ্বারা বিভাজ্যটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। 10 দ্বারা বিভাজ্য দেখো, 10 দ্বারা তো সবাই জানে, 10 দ্বারা অজানা অজানা কিছু না, লাস্টে শূন্য থাকলেই হবে, তাই তো?
10 দ্বারা হুম। বিভাজ্য মানে হচ্ছে শেষে শূন্য থাকতে হবে। শেষে শূন্য থাকলে বলবো কি, তার মানে কোন সংখ্যার যদি শেষে শূন্য থাকে তাহলে বলবো সে 10, যেমন হচ্ছে 100, এগুলো তো সব জানা আছে, এগুলো অসুবিধা কিছু নেই। 11 দ্বারা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল চেক করবো। জানা আছে 11 দ্বারা ডিভিজিবল রুল সমীরণ? দেখো 11 দ্বারা রুল চেক করবো কি করে? পরীক্ষায় নাম্বার সিস্টেম থেকে যদি কোনো প্রশ্ন এসএসসি তে বারবার রিপিট হয়, সেটা হচ্ছে আমার 11 ইম্পর্টেন্ট। খুব রিপিট হয়, খুব বিরাট। তুমি দেখলে কোশ্চেন যখন করাবো দেখবো, তুমি বুঝতে পারবে যে 11 দ্বারা ডিভিজিবলটা তোমার কতটা ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, এখন শুধু শেখো যে 11 দ্বারা ডিভিজিবল হয় কি করে। দেখো কি বলছে, দেখো বলছে যে কোনো সংখ্যা যদি 11 দিয়ে বিভাজ্য হয়, যদি সংখ্যাটি অযুগ্ম স্থানীয় অঙ্ক ও যুগ্ম স্থানীয়গুলি যুগ্ম স্থানীয় অঙ্ক দুটি বিয়োগফল 0 অথবা 11 হয়। মানে কিরকম, মানে একটা সংখ্যা ধরলাম যে 28182, ঠিক আছে, এর আমি কাউন্টিং করলাম, ফার্স্ট পজিশন কোনটা, সেকেন্ড পজিশন কোনটা, থার্ড পজিশন কোনটা, পরপর গুনতে গুনতে গেলাম। এটা ধরো আমার ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, ফিফথ পজিশন, ঠিক আছে, এগুলো পজিশন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এদের মধ্যে বলছে যুগ্ম সংখ্যাগুলি যোগফল, মানে হচ্ছে আর অযুগ্ম সংখ্যাগুলি যোগফল। তার মানে অযুগ্ম বলতে কোনটা কোনটা, এটা হচ্ছে অযুগ্ম, এটা হচ্ছে মানে ফার্স্ট পজিশন, থার্ড পজিশন, তারপর ফিফথ পজিশন। তাহলে এখানে লিখতে 2 পারবো 1 অযুগ্ম 2 2 1 2। তাহলে আমার যুগ্ম সংখ্যার পজিশন কোনটা, 8, এই 8 যুগ্ম সংখ্যার পজিশন হচ্ছে 8 আর 8। বলছে তাহলে কি শিখলাম, এটা হচ্ছে আমার অযুগ্ম সংখ্যার স্থানীয় অবস্থান, অযুগ্ম অবস্থান, আর এটা হচ্ছে যুগ্ম অবস্থান। তাহলে অযুগ্ম অবস্থান আর যুগ্ম অবস্থানের বিয়োগফল যদি আমার হয় 0 হোক অথবা 11 এর গুণিতক, যদি পাই তাহলে সংখ্যাটি বলবো 11 দ্বারা ডিভিজিবল। বলো 11 দ্বারাটা বোঝা গেছে কি যায়নি? তাহলে প্রশ্ন করতে দেবো 11 দ্বারা ডিভিজিবল। স্যার একটা অন্য কোনো দেন, যেটা আমরা করি দেখি হচ্ছে না হয়নি। হ্যাঁ স্যার, বুঝা গেছে। আর সেটা তো দেবোই, এটা বোঝা গেছে। তাহলে করবোটা কি, কোশ্চেন এরকম থাকবে, অযুগ্ম অবস্থা এরকম করে কাউন্ট করবো, যে ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, ফিফথ পজিশন কাউন্ট করবো, দিয়ে অযুগ্ম স্থানগুলো এভাবে লিখবো, মাইনাস চিহ্ন দিয়ে যুগ্ম স্থানগুলো লিখবো। দুজনকার বিয়োগফল যেটা আসবে সেটা হয় 0 হবে, আর না হলে 11 মাল্টিপল। মানে কি, হয় দেখা গেল যে এইটার থেকে এটা বিয়োগ করলাম, দিয়ে হয় 11 হলো, না হলো 22 হলো, না হলে 33 হলো, এরকম কিছু একটা আসতেই পারে। তখন বলবো যে হ্যাঁ পুরো সংখ্যাটি আমার 11 দ্বারা ডিভিজিবল হবে। করো, এরকম একটা অঙ্ক দিচ্ছি, করো এই অঙ্কটি করো। আচ্ছা আগে ছোটটা করো, তারপর বড়টা করবে। এটা করো, এটা দ্বিতীয় প্রশ্ন করো। 4 অঙ্কের একটি সংখ্যা, এই যেটি 4 অঙ্কের সংখ্যা 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এর মান কত হবে? আট আট 7 7 কত আসছে না 8 সাত আসছে? উত্তর। কত হচ্ছে? 8। 8 আসছে। বাকিদের সবাইকে 8 আসছে? হুম। ঠিক আছে, দেখে নি। এটা হচ্ছে তোমার A381। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন। তার যোগফল হবে আমার A+8, A+8 -3+1 হয়েছে। তাহলে এটা হবে কত, A+8 -4, এটা সমান হয় 0 হবে, আর না হলে 11 হবে।
হবে না হলে 11 হবে। তাহলে আমি 0 ধরবো না 11 ধরবো, এটা একটা কনফিউশন। বলে দিচ্ছি ব্যাপারটা কি হয়। তার মানে a+4 সমান আমি যদি 0 ধরি তাহলে a সমান আমার -4 আসে। তাহলে এখানে কখনো এর ভ্যালু মাইনাস কখনো সম্ভব নয়। তাহলে কি ধরতে হবে? a+4 এর ভ্যালু আমাকে 11 ধরতে হবে। তার মানে a সমান হবে কত? 11 - 4 মানে 7। অ্যান্সার হবে 7। কি বললাম বোঝা গেছে না যায়নি? দেখো 7 অ্যান্সার হবে 7। না স্যার, আরেকবার রিপিট করুন। অন্তত আমি তো কিছু বুঝতেই পারছি না। কেন গো সমীরণ, কি হয়েছে? কোনটা আউট হচ্ছে? আজ আজকে পুরো ক্লাসে ঘুম পাচ্ছি না, আজকে ক্লাসে অনেক মোটা করে হয়রানি। ও, সারাদিন হায়রান হয়েছে নাকি? ভুল টুল ভাই যে বুঝতে পারছি, এইটা বুঝতেই পারছি না আমি। দেখো দেখো ধীরে ধীরে আস্তে আস্তে, ওই জন্য আমি আস্তে আস্তে বলছি না। ভালো করে লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট। 11 অঙ্ক আগে করো না? 11 ডিভিশন অঙ্ক করো না আগে? 11 ডিভিশন অঙ্ক করেই না, কিন্তু রুট মনে পড়ছে না। আচ্ছা দেখো কি বলছি, শোনো ভালো করে। এই একটা সংখ্যা দিয়েছে, বলছে যে 11 দ্বারা ডিভিসিবল হলে এর মান কত হবে। এই যে এর মান কি করব, রুল কি শিখলাম, যে এর অযুগ্ম অবস্থান আর যুগ্ম অবস্থানের মধ্যে বিয়োগফল করব। তাহলে আমি A381, তাহলে এটা আমি যদি পজিশনগুলো কাউন্ট করে নিই, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট পজিশন, এটা হচ্ছে আমার সেকেন্ড পজিশন, এটা হচ্ছে আমার থার্ড পজিশন, এটা হচ্ছে ফোর্থ পজিশন। ঠিক তো? তাহলে আমার অযুগ্ম অবস্থান আর যুগ্ম অবস্থানের মধ্যে বিয়োগফল, এটা আমার করতে বলছে। অযুগ্ম অবস্থান কোনটা? এ আমার অযুগ্ম অবস্থান, 8 আমার অযুগ্ম অবস্থান, তার জন্য আমি A+8 লিখেছি। যুগ্ম অবস্থান কোনটা? 3 আর 1, 3 আর 1 আমার যুগ্ম অবস্থান লিখেছি। আমার বুঝতে পেরেছিলাম। হয়েছে? হুম, তাহলে বুঝতে পারছি। অযুগ্ম অবস্থান আর যুগ্ম অবস্থানের বিয়োগফল কি বলছে আমাদের? কি বলছে? হয় সেটা 0 হবে, না হলে বলছে যে 11 কোনো গুণিতক হবে। দেখো আমি এটা ধরলাম A+8 হলো -4 হলো, 3 1 4 4। তাহলে এখান থেকে এলো কি A+4 এলো। এবার আমি দুটো কন্ডিশন, হয় আমার 0 হতে পারে আর না হলে আমার 11 হতে পারে। যদি আমি A+4 এর মান 0 ধরি, তাহলে A সমান কত হবে? তাহলে A সমান হবে -4 হবে। তাহলে এর ভ্যালু কি কখনো মাইনাসে সম্ভব? এই সংখ্যাটা যেটা আছে A381, এখানে আমি কি কখনো বসাতে পারবো এরকম করে যে -381? সম্ভব নয়। না, যদি আমার সংখ্যাটা এরকম করে থাকতো 38A1, তো আমি কখনো বলতে পারতাম 38 এটা -41? পসিবল এগুলো? পসিবল নয়, মাইনাস আসবেনি কখনোই। ঠিক আছে? তাহলে কি করব? তার জন্যই করেছি যে A+4 এর ভ্যালু হচ্ছে আমার 11। তার মানে A সমান হবে 11 - 4, কত আসবে তাহলে? 7। তাহলে A এর ভ্যালু হবে 7 হবে। এটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এরপর করা যাবে? হুম। হ্যাঁ, এরপর উপরে একটা করতে স্যার পারবে 9 তো? উত্তর হবে। উপরে একটা 9 উত্তর হবে, 9। উপরে 9 নয় হবে, হবে, আমি 9। এখানে দেখি না। আচ্ছা চেক করে দেখো। উপরেরটা এখনো দেখি না, দেখি কি আছে। দেখো করো, উপরেরটা করো। যুগ্ম অবস্থান অযুগ্ম অবস্থান সবাইকে 9 এসছে? 9 হচ্ছে। হ্যাঁ, 9 এসেছে। তাহলে এরকম ধরনের কোশ্চেন করা যাবে তো এরপর? হ্যাঁ সবাইকার হোক দেখি। পার্থ হচ্ছে? পার্থ তো লেটার লাগছে। স্যার, আমার পার্থ তোকে বলতে অফলাইনে টিউশনি পড়াতো আমি, তার স্যার আজকে টিউশন ছিল, আজকে শুক্রবার পড়ে গেছে, সকালে যাওয়া হয়নি। অনলাইনে পড়াও? তুমি অনলাইনে পড়াও? না অফলাইনে স্যার টিউশনি করা হয় 1 2 3 4 আচ্ছা আচ্ছা, অব্দি বাড়িতে ছেলেগুলো। পড়াও। কোন ক্লাস পড়াও? কোন ক্লাস? 4 অব্দি 5 অব্দি পড়ায়।
আচ্ছা আচ্ছা, দেখবে টাইমটা ওদেরকে অ্যাডজাস্ট করে নেবে আধ ঘন্টা আগে পিছু, ঠিক আছে? হুম। 9 হচ্ছে 9। নয় হচ্ছে, প্রত্যেকে 9 হয়েছে। 28 - 19। আমার 2 চলে আসছে। 2 স্যার 2 হবে আমার 2 চলে আসছে, তো দেখুন না। বলছি প্রত্যেকের 9 এসছে, তাহলে করতে হবে কি, না নেক্সট কোশ্চেন করবো? না স্যার আমার 2 কারো 2 এসেছে, আচ্ছা, একজন চলে আমাকে চলে বললো এসছে। 2। আচ্ছা ঠিক আছে, আবার ট্রাই করে দেখে নিচ্ছি এবার। দেখো, এটা ফার্স্ট পজিশন, এটা হচ্ছে থার্ড পজিশন, তাহলে সংখ্যাগুলো কি হবে? 9 প্লাস 1 প্লাস 5 প্লাস 9 প্লাস 4, মাইনাস চিহ্ন দেবো, স্টারের জন্য আমি এক্স লিখলাম, 7 6 2, 10 5 15, 15 আর 4 19, 19 আর 9 কত? 28, তাই তো? এটা এসছে তো? হ্যাঁ 6 আর 2 8, 8 আর 7 15, 15 আর 4 19, 19 প্লাস এক্স, তার মানে 28 মাইনাস 19 মাইনাস এক্স সমান 0 হবে, না হলে 11 হবে। তো 19 মাইনাস 18 যোগ করলে এটা 8 হয়। সরি 9 হয়, 9 8 বলছি। তাহলে এটা 9 হয়, 9 মাইনাস এক্স সমান 0, দিয়ে এক্স সমান হবে 9। ঠিক, যারা যারা 9 বলেছে ঠিক হয়েছে। হয়েছে, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে, অঙ্কটা হয়েছে। ক্লিয়ার হয়েছে। স্যার আমাদের হয়ে গেছে, এটা অন্য নেক্সট যান। নেক্সট 11টা খুব ভাই, 11 দিয়ে ডিভিসিবলটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমি এটার উপর দুটো প্রশ্ন দিয়েছি ওই জন্য। দেখো 12 দ্বারা ডিভিসিবল, কোন সংখ্যা 12 দ্বারা ডিভিসিবল আমি তখনই বলতে পারবো। আচ্ছা, আমরা কোন সংখ্যা 12 দ্বারা ডিভিসিবল মানে কি, সেই সংখ্যাটা নিশ্চয়ই 4 দ্বারাও ডিভিসিবল হতে হবে এবং 3 দ্বারাও ভাগ যেতে হবে। 4 দ্বারা ভাগ করার নিয়ম কি শিখেছিলাম, যে কোনো সংখ্যার শেষ দুটো ডিজিট যদি আমার 4 দ্বারা ভাগ করে যায়, সেই সংখ্যাটা 4 দ্বারা ভাগ করে যায়। 3 দ্বারা ভাগ করার নিয়ম কি জানি, সেই সংখ্যাটা যদি আমার ডিজিটগুলোর যোগফল যদি আমার ভাগ করে যায় 3 দ্বারা, তাহলে কোনো সংখ্যাকে আমি চেক করব যে 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি আমি চেক করে বুঝতে পারি যে সেই সংখ্যাটা 4 ও 3 উভয় সংখ্যা দ্বারা ভাগ করে যায়, তাহলে বলতে পারবো সেই সংখ্যাটা আমার 12 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি বললাম? হ্যাঁ চলো চেক করে দেখি একটা সংখ্যা। এই সংখ্যাটি তো, আচ্ছা 4 দ্বারা ভাগ করে যায়, তার তো আমি লাস্টের দুটো ডিজিট দেখেই বলে দেবো যে হ্যাঁ ওটা 88 কে ভাগ 4 করা দ্বারা যায় ভাগ 12 করে দ্বারা। যায়, তার মানে 4 দিয়ে যাচ্ছে, কোনো আরাম, 4 দিয়ে ভাগ, 4 দিয়ে যাবে। আচ্ছা আমি 3 দিয়ে যাবে কিনা কি করে চেক করবো, 8 8 16, 16 4 হবে 28, একদম 21, ফল। 21 3 দ্বারা যাচ্ছে, মানে 3 দ্বারা যাচ্ছে, তার মানে আমি ডাইরেক্ট সংখ্যাটা 12 দিয়ে ভাগ করলে কি হবে, আমার মিলিয়ে যাবে, কেটে যাবে, বিভাজ্য হয়ে যাবে। এই সংখ্যাটা একবার চেক করে বলো 12 দ্বারা যাবে কিনা।
12 যাবে স্যার, একটা 15 হচ্ছে যোগফল আর 40 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে। একদম একদম। তাহলে ক্লিয়ার হচ্ছে, ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ মানে আমি বলছি ওই 2940 ওটা 4 দ্বারা 3 দ্বারা দুটো যাচ্ছে, কিন্তু 4 দ্বারা তো যাচ্ছে। এই তো লাস্টের দুটো ডিজিট 4 দ্বারা যাচ্ছে, মানে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাগুলো যোগ তাহলে করো, ভাগশেষ 9 2 11 সংখ্যার ডিজিটগুলো যোগ করো, 9 2 11 11 4 15, 15 3 দ্বারা ভাগ করে যায় মানে 3 দ্বারা যাচ্ছে। তার মানে সংখ্যাটা কি দ্বারা যাবে? সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য হবে। হুম। বোঝা গেছে? হ্যাঁ নেক্সট 16 দ্বারা বিভাজ্য। 16 দ্বারা বিভাজ্য। স্যার আপনি জুমটা একটু কমান তো, লাস্ট ডিজিটটা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দেখাচ্ছে তো ঠিক করে? হ্যাঁ স্যার। এটা পিডিএফটা পেয়ে যাবে, ওখানে তো পড়তে অসুবিধা হবে না। এখানে যদি তোমার লেখাটা কম বেশি দেখায়, তো পিডিএফটা তুমি পেয়ে যাবে, পিডিএফটা থেকে তো পড়তে অসুবিধা হবে না। এটা খাতায় এই পিডিএফ তে যা যা করালাম সেগুলো, এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো খাতাতে পরিষ্কারভাবে নোট করে নেবে, ঠিক আছে? হুম। এই লেখাগুলো খাতাতে পরিষ্কারভাবে নোট করে নেবে। ওই জন্য আমি লেখাগুলো দিয়েছি, যেটা পরিষ্কার করে লেখা যায়। দেখো, এর থেকে এবার এই 16 দ্বারা ডিভিজিবল কোন সংখ্যাকে আমরা দেখেই বলে দেবো সংখ্যাটা 16 দ্বারা হবে কিনা। কোন সংখ্যাকে 16 দ্বারা ভাগ না করে দেখেই বলে দেবো সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে কিনা। কি করে হবে দেখো, বলছে কোন সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হতে হলে সেই সংখ্যাটির শেষ চারটে ডিজিট 16 দ্বারা বিভাজ্য হতে হবে। সেটার শেষ চারটে ডিজিট 16 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন এই যে দিয়েছে না, 20096, শেষ চারটে ডিজিট, এই যে চারটে ডিজিট আছে, লাস্টে চারটে ডিজিট, এই চারটে ডিজিট যদি আমার 16 দ্বারা বিভাগ করা যায়, তা বলো পুরো সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে। এটা তো কেটেই যায়, 96 16 6 96। কিন্তু এত বড় যখন সংখ্যাটা দিয়ে দেবে আমাকে 1391766 এত বড় সংখ্যাকে আমার 16 দিয়ে ভাগ করে চেক করা সম্ভব নয়। তাহলে চেক করব যে শেষ চারটে ডিজিট আমার 16 দ্বারা ভাগ করা আছে কিনা। তো 7664 এটা 16 দ্বারা চেক করে দেখে নেবো যে 16 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি 16 দ্বারা ভাগ যায় তাহলে হয়ে যাবে। তাহলে কত বলবো? 16 6 16 5 তো 80, অত যাবে না, 16 4 64 হবে। তার মানে কি বলবো, এই এত বড় সংখ্যাটা আমার 16 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে ব্যাপারটা কি বললাম পুরোটাই? হ্যাঁ তাহলে দেখো, একটা প্রশ্ন বলবো হ্যাঁ অবশ্যই বলো। স্যার। এই আপনার যে ইয়েটা পিডিএফ টা আছে 7008, স্যার লাস্ট 8টা কি করে বুঝবো? যে স্যার যেমন 008 দেওয়া আছে, এটা কি করে বুঝবো যে 70 দ্বারা ষাট দেওয়া? হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পারছি, মানে 4 ডিজিটের তো। হ্যাঁ ঠিক আছে, এইটা আমি চেক করে দেখবো, ভাগ করে দেখে নেবো 16 যাচ্ছে কিনা, ব্যাস। বলো এতটা যতটা পর্যন্ত করেছি এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা এতটা? ক্লিয়ার। যেগুলি করালাম সেগুলি খাতাতে ভালো করে পরিষ্কার করে নোট করবে, দিয়ে সেগুলি ভালো করে আরেকবার করে প্র্যাকটিস করবে। না হলে এগুলো কিন্তু সব আস্তে আস্তে করে গুলিয়ে যাবে। প্রথম প্রথম মনে হবে যে হ্যাঁ আমি সব পারবো, কিছুদিন পর মাথায় মিক্স হবে, আরো জিনিস শেখাবো, সব জিনিস ধীরে ধীরে মিক্স হতে থাকবে, তুমি ধীরে ধীরে গুলিয়ে যেতে থাকবে। ধীরে ধীরে করে কিন্তু কনসেপ্ট তখন জটিল লাগতে শুরু হবে। তার জন্যই বারবার ধরে বলি কি, আমি করোনার পরের দিনেই
এইগুলো খাতায় পরিষ্কার করে নোট করে দুবার করে একবার দুবার করে না হলে একবার করে প্র্যাকটিস করলে দেখবে মাথায় সেট হয়ে যাবে ব্যাপারগুলো। ঠিক আছে, তারপর যখন প্র্যাকটিস করবো মক টেস্ট নেবো তখন তো অটোমেটিক হয়ে যাবে, তখন তো সব প্র্যাকটিস হয়ে যাবে। এতটা হয়ে যেত 16 পর্যন্ত ডিভিজিবল হয়ে গেছে, বোঝা গেছে। হুম এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো আজকে, যে একটা সংখ্যা 7, 11, 13 দ্বারা ডিভিজিবল হবে। স্যার কি মানে বলবেন একবার বলবেন? কোনটা বলো? একটু আগে যেটা বললাম সেটা না এটা নতুনটা এটা? না না না, এই নতুনটা। এখন কিছু বলি না, দেখো 7, 11, 13 দ্বারা ডিভিজিবল মানে একটা সংখ্যা 7, এমন একটা সংখ্যা দিয়ে দিল এরকম করে, বলো 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে কিনা। অথবা দিতে পারে 7, 11, 13 গুণ করলে দেখতে পাবে যেটা 1001 আছে, 1001 বলে দেবে সে সংখ্যাটা 1001 দ্বারা ডিভিজিবল হবে কিনা, বা 7, 11, 13 দ্বারা ডিভিজিবল হবে কিনা। তাহলে যদি আমাকে এটা শিখতে হয় তাহলে কি করতে হবে, এটা সব থেকে সহজ পদ্ধতি কি, আমি তো চেক করে দেখতে পারি না, 7 দিয়ে চেক করি, 11 দিয়ে চেক করি, 13 দ্বারা চেক করি, তাহলে তো ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে, সম্ভব না। এর প্রসেস আছে, কিছু একটা শর্টকাট ট্রিক্স আছে, খুব সহজ ব্যাপার আছে এটা। দেখো কি আছে, বলছি যে সংখ্যাগুলো 7, 11, 13 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো দেখতে কেমন হয়, তার একটা গঠন আছে, রূপ আছে, কিরকম হয়, এবিসি এবিসি, এরকম সংখ্যাগুলি দেখতে হবে, রূপটা এরকম হবে। কি বললাম বোঝা গেল? দেখতে কিরকম হবে, এরকম। যদি সংখ্যাটা দেখতে হবে 425, 425, তুমি সংখ্যাটা দেখেই চিনে নেবে যে এটা এই সংখ্যাটা 7, 11, 13 দ্বারা বিভাজ্য হয় বা 1001 দ্বারা বিভাজ্য, তোমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, কিছু না। যখনই দেখবে যে সংখ্যাটা এই রূপে আছে, এবিসি এবিসি, প্রথম সংখ্যা 3টে ডিজিট, তারপরে 3টে ডিজিট পরপর দুবার রিপিট হয়েছে, তার মানে বুঝতে পারবে যে সংখ্যাটা 1001 দ্বারা বিভাজ্য হবেই। ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা কি বললাম? হুম তো সেই সংখ্যাটা দেখতে এরকম হবে, এবিসি এবিসি মানে 425, 425, 332, 332, বা যে কোনো ধরো 982, বড় সংখ্যাটা 982 দেওয়া আছে, এরকম করে 4টে অপশন দিয়ে দিল, একটা এরকম অপশন দিল আর একটা অন্যরকম অপশন দিল, এরকম করে দিল, তখন দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এই তো এই সংখ্যাটা দুবার রিপিট হয়েছে, তার মানে এটা সংখ্যাটা 7 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে, 7, 11, 13 মানে একসাথে 1001 দ্বারা ভাগ করা যাবে সংখ্যাটা। বোঝা গেল কি বললাম, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? দেখো আজকে 72 রুলটা করবো না, 72 রুলটা পরের দিন করবো, নাহলে আজকে বেশি মিক্স হয়ে যাবে, করতে পারবে না বাকিগুলো। তাহলে যতটা পর্যন্ত হলো আজকে, ঠিক আছে, এইগুলো যতগুলো হয়েছে এর মধ্যে কোনো ডাউট থাকলে বলতে পারো। না কিছু পাইনি। যতটা পর্যন্ত করেছো এর মধ্যে যদি কোনো ডাউট থাকে বলতে পারো। দেখো এখনো কি কি শিখবো দেখে নাও নাম্বার সিস্টেম থেকে, এখন অনেক কিছু আছে। এর পরের দিন শিখবো 72 দ্বারা ডিভিজিবল, এগুলো কিন্তু পরীক্ষায়। আচ্ছা তোমাদের পরীক্ষার মেন টার্গেট কোন কোন পরীক্ষাগুলো সবাইকার বেশিরভাগ? আমার এসএসসি জিডি স্যার। এসএসসি জিডির জন্য সব থেকে ফেভারিট কোশ্চেন, সব থেকে ফেভারিট কোশ্চেন, পেপার খুলে দেখে নেবে 2022 সালের কোশ্চেন, 23 সালের কোশ্চেন, হয় 72 দ্বারা, আর না হলে 88 দ্বারা, না হলে 11 দ্বারা। কোশ্চেন প্রত্যেকটা শিফটেই আগে পিছু রিপিট হতে থাকে, ঠিক আছে। ফেভারিট কোশ্চেন 72 দ্বারা ডিভিজিবল। মক টেস্ট দিবে, মক টেস্ট খুললেই কোশ্চেনটা দেখতে পাবে। এসএসসি তুমি জিডি দাও, সিজিএল দাও, দাও, এমটিএস দাও, এই প্রশ্নগুলো তোমার এসএসসির ফেভারিট কোশ্চেন, প্রচুর রিপিট হয়, প্রচন্ড রিপিট হয়। 88 দ্বারা ডিভিজিবল। তারপর ইউনিট ডিজিট পড়া শুরু করবো, তারপর ইউনিট ডিজিটের নতুন টপিক। আচ্ছা তোমার এসএসসি জিডি, বাকিদের কে কি বলছো শুনি একটু ব্যাপারটা। আমার তো ডাব্লিউপি। তুমি তো ডাব্লিউপি দিচ্ছ, আচ্ছা। আকাশ? আমার স্যার আমি যে কোনোটা পেলেই হচ্ছে, পাওয়ালে মতলব। মানে কম্বাইন্ড কোনো পরীক্ষা দিয়েছো এখন পর্যন্ত?
দিয়েছিলাম স্যার, জিটিডি বলে দেওয়া হয়েছিল। কত হয়েছিল, স্কোর কেমন এসেছিল মোটামুটি? দেখি নাই স্যার। মানে দেখার মতো হয়নি, মানে কাছাকাছি হয়নি নাকি বলছো? না কিছু হয় না স্যার, কম ভাই নতুন নতুন দিয়েছিলাম, বুঝতেই পারিনি স্যার ইংরেজিতে আর হিন্দিতে তো তখন। আচ্ছা আচ্ছা। হিন্দি স্যার পড়তে পারতাম না, ইংলিশটা কিছু কিছু জানতাম তো স্যার, ইংলিশে যতগুলো পেরেছিলাম দিয়েছিলাম, আচ্ছা তার জন্য স্যার দেখুন। দেখো, আমি যে চ্যাপ্টারতে যেগুলো করাবো না, হ্যাঁ, যেগুলো করাবো, যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তুমি সেই চ্যাপ্টার থেকে এসএসসি থেকে বলো বা ডাব্লিউবি থেকে বলো, তোমার কোশ্চেন এর বাইরে বেশি পরিমাণে যাবে না। কোশ্চেন তো হুবহু আমি বলবো না যে আমার এখান থেকে হুবহু কমন কোশ্চেন পড়বে, কিন্তু হ্যাঁ, এর কনসেপ্টের বাইরে তুমি পাবে না, কনসেপ্ট তুমি সব কমন পেয়ে যাবে। কারণ আমি যে অফলাইন কোচিং এ পড়াই, এ তো রোহন আছে, রোহন আছে কি অফ হয়ে গেছে? এ তো রোহন আছে, ওদেরকে রোহন যে আছে অফলাইন কোচিং এ পড়ে আমার, ঠিক আছে? তো অফলাইন কোচিং যখন এগুলো করাই, করার পর এসএসসির কোশ্চেন, সিজিএল, সিএসএল, জিডি বা যে কোনো কোশ্চেন থাকে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ওই টাইপের সব থাকে, রিপিট হয়। কারণ আমি এই নাম্বার সিস্টেম করার পর আমি একটা সেট দেবো, প্র্যাকটিস সেট। ওই সেটের মধ্যে এসএসসি সমস্ত কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে? তো তুমি কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে যে যেগুলো শিখছি তার মধ্যে সব রিপিট হয়ে যাবে ওর মধ্যে, ঠিক আছে? তার জন্য বলি যে এগুলো করাবো সেগুলো বারবার ধরে ভালো করে প্র্যাকটিস করবে, হ্যাঁ, তাহলে তোমার অনেক কাজ হয়ে যাবে। কারণ আমি যা করাবো সব তোমার টাইপ ওয়াইজ করে যাবো। যেমন ডিভিজিবল রুল আজ কালকে হয়ে যাচ্ছে, তারপর তোমাকে ইউনিট ডিজিট শুরু করবো, ইউনিট ডিজিট একটা টপিক, এরকম করে ইউনিট ডিজিট শেষ হবে। রিমাইন্ডার থিওরিম আছে, ঠিক আছে? এরকম করে বেশ কিছু থিওরিম আছে দু একটা, তো সেগুলো সব কমপ্লিট করে যাবো। তারপর তুমি দেখবে সব ম্যাক্সিমাম কোশ্চেন তুমি ওখান থেকে করতে পারবে। বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? বুঝলে সন্ধ্যা, বলো। যে এগুলো সব এবারটি করবো, যেটা এটকে হবো সেটা তখন তোমার বলবো এবার। হ্যাঁ সেটা তো আছে, সেটা তুমি আমার গ্রুপে পোস্ট করে দেবে, ঠিক আছে? যেটা তোমার আটকাবে সেগুলো তুমি গ্রুপে পোস্ট করবে, আমি ওগুলো সব অ্যান্সার দিয়ে দেবো, ওগুলো কোনো অসুবিধা নেই। আচ্ছা, রিজনিং এ কোডিং ডিকোডিং গুলো প্র্যাকটিস করছো তো? আমি সিট দিয়েছি দুটা, দেখেছো তো? না, দেখা হয়নি। দেখবে আমি গ্রুপে দিয়েছি, দুটো প্র্যাকটিস সেট দিয়েছি, কোডিং ডিকোডিং এর সুবিধা থেকেও দিয়েছি, আর এসএসসির প্রিভিয়াস ইয়ার আমি দিয়েছি। স্যার ওইটাকে নিয়ে আসুন তো একবার, আমার একটা কোশ্চেন ডাউট আছে এখান থেকে, কোনটা থেকে বলো, রিজনিং এ? যেটা দিয়েছেন। হ্যাঁ, কি সুবিধ দাসের না ইংলিশ? ইংলিশে যেটা তোমার কোডিং ডিকোডিং দিয়েছেন আপনি। ইংলিশে তুমি প্রশ্নটা পাঠাও আমাকে, যদি প্রশ্ন খাতা লেখা আছে ছবি তুলে পাঠাও। ঠিক আছে স্যার, আপনাকে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি তখন সলিউশন করবো, যদি না পারি আপনাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, যেগুলো পারবে না গ্রুপে আমার পাঠিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ওগুলো কোডিং ডিকোডিং ওখান থেকে প্র্যাকটিস করবে, যেগুলো আটকাবে সেগুলো বলবে, সেগুলো পরের দিন ক্লাসে কোডিং ডিকোডিংটা আমরা কমপ্লিট করব। নেক্সট দিন যেটা হবে সেটা হচ্ছে আমরা কোডিং ডিকোডিং করব, মানে সোমবার, ঠিক আছে? সোমবার কোডিং ডিকোডিং করছি, প্লাস করছি ম্যাথের এই নাম্বার সিস্টেম। প্রথমে আমরা কোডিং ডিকোডিং গুলো দেখে নেবো, যেগুলো যা ডাউট থাকবে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। তারপর হচ্ছে ম্যাথের যেগুলো থাকবে এগুলো করবো, টপিকগুলো কমপ্লিট, যে কন্টিনিউ করতে হবে যতটা কমপ্লিট করা যায়, ঠিক আছে? বুঝা গেল ব্যাপারটা, কি বললাম এত পর্যন্ত? এত পর্যন্ত প্র্যাকটিস করো। আচ্ছা, আর একটা কথা যেটা বলি, হ্যাঁ, তোমরা যারা যারা গ্রুপে আছো তারা কিন্তু একটু পেমেন্ট গুলো পাঠিয়ে দিও, ঠিক আছে? কারণ এই ব্যাচে যেগুলো আছে তোমাকে সেগুলো একটু করতে হবে, এনরোলমেন্ট গুলো করে নিতে হবে এগুলো। তার মধ্যে সমীরন তো হয়ে গেছে, সমীরন পাঠিয়েছে দেখলাম, সমীরন, আকাশ, বলছি কৌশিক, সরি আমি স্যার কৌশিক, পাঠাইনি, আমি স্যার পাঠিয়ে দিচ্ছি এই দশে। হ্যাঁ হ্যাঁ, কৌশিক ডাঙ্গুল দেখলাম, আকাশ, বাকি আকাশ, পার্থ, ঠিক আছে? তোমরা একটু সেন্ড করে দেবে, তাহলে আমি এগুলো এনরোলমেন্ট গুলো করে নিতে পারবো। তারপর গ্রুপে আমাদের যজন থাকছে আমরা তাদেরকে রাখবো, বাকিদেরকে ওখানে লেফট করে দেবো, ঠিক আছে? যজন থাকছে আমরা তাদেরকে নিয়ে কন্টিনিউ ক্লাস করব,
আর যারা গ্রুপে বাড়তে থাকবে তাদেরকে আমরা লেফট করে দেবো, অসুবিধা কিছু নেই। বুঝা গেল? এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা ফোনপে আছে, এই নাম্বারটাতে করে দেবেন, দিয়ে আমার স্ক্রিনশট পাঠিয়ে দেবে একটা। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি, পরের দিন আবার সোমবার হবে এটা। ঠিক আছে।